আচ্ছা দেখেন, আজকে হচ্ছে 16ই নভেম্বর 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 55তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির 18তম ক্লাস। আমরা কিন্তু দেওয়ানি কার্যবিধি আপনাদের বোঝার স্বার্থে ওই দুইটা ফৌজদারি এবং পেনাল কোডের চেয়ে একটু আস্তে আস্তে আগাচ্ছি, যাতে আপনারা এই জিনিসটা বুঝতে পারেন। দেখেন, তো আজকে আমরা আলোচনা করব অস্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন, আদেশ 39। এই আদেশ 39-এর সাথে উপরে একটু লেখেন ধারা 93। 93 তো না, কত বলেন তো? 94 গ। 94 ব্র্যাকেটে গ বা সি, ছোট সি আর কি। কি তানবীর চা খাইলে খান? দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন এটা আছে আদেশ 39 আর ধারা 94 গ। তো এই নিষেধাজ্ঞাকে, অস্থায়ী নিষেধাজ্ঞাকে ইংরেজিতে বলে টেম্পোরারি ইনজাংশন। কেউ দয়া করে ইনজেকশন বলবেন না, কি বলেন তো? ইনজাংশন। এখন বই পড়ার আগে আমাদের একটু আলাদা একটু আলোচনা করতে হবে। আমি যদিও আমরা এখানে অস্থায়ী নিষেধাজ্ঞা পড়বো, বাট সামগ্রিকভাবে ইনজাংশন আসলে কি, ইনজাংশন কত প্রকার, কখন ইনজাংশন মামলা করা হয়, কখন দরখাস্ত করা হয়, এই সম্পর্কে একটু আলোচনা করব। দেখেন, তো ইনজাংশন আসলে, ইনজাংশন হচ্ছে আদালতের একটা আদেশ। এই আদেশ দ্বারা আদালত কাউকে কোনো কিছু করতে বা কোনো কিছু করা হতে বিরত থাকতে বাধ্য করে। মানে ইনজাংশন যখন দেয় আদালত, যদি ইনজাংশন দিলে এই আদেশের মাধ্যমে সিদ্ধান্ত, যার মাধ্যমে মকদ্দমার কোনো পক্ষ কিছু করে অথবা কোনো পক্ষ কিছু করা থেকে কি থাকবে, বিরত থাকবে। এখন এটাকেই নিষেধাজ্ঞা বলে। এখন আমাদের দেওয়ানি কার্যবিধিতে শুধুমাত্র অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে আলোচনা করছে, তবে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 3 প্রকার নিষেধাজ্ঞা সম্পর্কে আলোচনা করছে। একটা হলো আপনার স্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। তো আমরা সার্বিকভাবে নিষেধাজ্ঞা তো বুঝলাম, এখন নিষেধাজ্ঞা আসলে আহ, তাহলে নিষেধাজ্ঞার মাধ্যমে কোনো আদালত কাউরে কোনো কাজ করতে বাধ্য করে বা কোনো কাজ করা থেকে কি করে, বিরত রাখে। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনে 3 প্রকার নিষেধাজ্ঞা সম্পর্কে আলোচনা করছে। সবার প্রথমে হলো স্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। এখন স্থায়ী নিষেধাজ্ঞা কি সেটা আমরা একটু শুরু করি আগে। স্থায়ী নিষেধাজ্ঞার আর এক নাম হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা, যেটাকে পার্মানেন্ট ইনজাংশন বা পারপিচুয়াল ইনজাংশন বলে। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলাটা কখন করে? ধরেন, আপনাকে যখন কেউ কোনো কাজ করা থেকে বিরত রাখার জন্য হুমকি দেওয়া হচ্ছে, মানে ওই কাজটা এখনো সে করে নাই। ধরেন আপনার হুমকি দিচ্ছে বেদখলের, আপনারে হুমকি দিচ্ছে কোনো কিছু ক্ষতি করার, কোনো ক্ষতি করার, কিন্তু ওই বেদখল এখনো করে নাই বা ক্ষতি এখনো কি করে নাই। আপনি আশঙ্কা করতেছেন যে যে কোনো সময় আমি বেদখল হতে পারি বা যে কোনো সময় এই ক্ষতির সম্মুখীন আমি হতে পারি। তখন এই মুহূর্তে যারে হুমকিটা দেওয়া হলো তার প্রতিকার কি? সে তখন স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করবে আরজি দাখিলের মাধ্যমে। যেহেতু কোনো মামলা অলরেডি চলমান নাই, সেহেতু স্থায়ী নিষেধাজ্ঞা তাহলে কি আকারে দাখিল করতে হয়? আরজি আকারে। আরজি আকারে। এখন আমি একটা উদাহরণ দিয়ে সবগুলা নিষেধাজ্ঞা বুঝাই। এইভাবে চিন্তা করেন যে ধরেন রুবেল এবং আলামিন সাহেব দুইজনের পাশাপাশি বাড়ি। এখন আলামিন তার বাড়ির সীমানা প্রাচীর দিচ্ছে, মানে দেওয়াল দিচ্ছে, চারদিক দিয়ে ঘিরে দেওয়াল দিচ্ছে। এখন রুবেল এসে বলতেছে যে তুমি সীমানা প্রাচীর 2 হাত সরাই দাও, দেওয়াল 2 হাত সরাই দাও, কারণ তোমার জায়গার ভিতরে আমি 2 হাত পাবো। ভালোভাবে বলতেছি, নাহলে কিন্তু দেওয়াল টেয়াল সব ভেঙে ফেলবানি, না কাজ টাজ কিছু করতে দেবো না। নেই রুবেল এই হুমকি, নায়কের নামে নাম, তো রুবেল হুমকি দিচ্ছে। এখন আলা রুবেল কিন্তু এখনো ভাঙাচোরা কিছু করে নাই, জাস্ট হুমকি দিছে। এখন এই মুহূর্তে আলামিন সাহেবের করণীয় কি? তিনি, যেহেতু ঘটনা এখনো ঘটে নাই, তাহলে উনি কি মকদ্দমা দায়ের করবে? স্থায়ী নিষেধাজ্ঞার মকদ্দমা দায়ের করবে। এখন ধরেন স্থায়ী নিষেধাজ্ঞার মামলা আলামিন সাহেব দায়ের করলো। স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলে আমরা তো দেওয়ানি কার্যবিধিতে পড়ে এসেছি, প্রথম দায় আরজি। আরজির 5 কার্যদিবসের মধ্যে দিবে সমন। ওই সমন আবার 30 দিনের মধ্যে রুবেলের বরাবর পৌঁছাবে। তারপরে রুবেল আবার লিখিত জবাব দিবে 2 মাসের, সর্বোচ্চ 2 দিনের মধ্যে।
60 কার্যদিবস। তারপর এডিআর, এডিআর ব্যর্থ হলে বিচার্য বিষয় গঠন। তারপর 30 ধারা। তারপর চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ। তারপরে আপনার চূড়ান্ত শুনানি। তারপর অধিকতর চূড়ান্ত শুনানি। তারপর যুক্তিতর্ক। তারপর রায়। রায়ের পরে গিয়ে কি ডিক্রি। এখন এখন এই পর্যন্ত যদি অপেক্ষা করতে হয়, রুবেল তো নগদে হুমকি দিয়ে গেছে। এখন আলামিন সাহেব যদিও মামলা একটা দায়ের করছে, এই মামলার এই স্থায়ী নিষেধাজ্ঞা আর্জি দাখিলের মাধ্যমে মামলা করছে, এই মামলার নিষ্পত্তি হবে কিসের মাধ্যমে? ডিক্রির মাধ্যমে। কারণ আমরা জানি আর্জি সমান সমান কি ডিক্রি। এখন আলামিন তো মামলা দায়ের করছে, মামলা দায়ের করার পর এখন আলামিন সাহেবের তো ডিক্রি হইতে তো ভাই 1 বছর দেরি। 1 বছরের আগে তো ওনার একটা ইমার্জেন্সি একটা পদক্ষেপ দরকার। তো ওই 1 বছর তো হইতে হইতে এতদিনে রুবেল দেখা গেল ভাঙচুর করে ফেলতে, তখন আলামিন সাহেব এই আরজি দাখিলের সাথে সাথে উনি আর একটা আরজি না দরখাস্ত দিবে, যেটারে বলে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত। এখন অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত আমি বলি, শুধুমাত্র কখনো অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দেওয়া যায় না। অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তটা তখনই দেওয়া যায় যখন অলরেডি একটা মামলা চলমান আছে। সো উনি আলামিন সাহেব যে প্রথমে যে আমি স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলাম, এটা ছাড়া কোনো মামলা ছাড়া কিন্তু আলামিন সাহেব অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দিতে পারতো না। কারণ অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দিতে হলে আগে একটা কি চলমান থাকতে হবে? মামলা, যে কোনো মামলা, যে কোনো একটা দেওয়ানি মামলা চলমান থাকতে হবে। তো আলামিন সাহেব তো আর্জির মাধ্যমে স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছে, এখন দরখাস্ত দিছে অস্থায়ী নিষেধাজ্ঞার, সেখানে তিনি আবেদন করছেন যে ইওর অনার, যে মামলা চলমান আছে, আমার দ্রুত পদক্ষেপ দরকার, এবং আমাকে যদি, আমার পক্ষে যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়ে রুবেলকে যদি বিরত রাখা না হয়, তাহলে কিন্তু আমার অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, তাইলে এই মামলা করে আমার প্রকৃতপক্ষে কোনো লাভ হবে না। তো এই কারণে আমাকে দ্রুত একটা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হোক। এখন অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত নিষ্পত্তি হইতে বেশ কয়েকদিন সময় লাগে, কারণ অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দিলে ওই রুবেল বরাবর নোটিশ যাবে, রুবেল আবার লিখিত আপত্তি দিবে, উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হবে, তারপর হলো অস্থায়ী নিষেধাজ্ঞার। তো এখন আলামিন সাহেব প্রথমে দিছিল আরজি, আরজির সে দ্রুত প্রতিকারের জন্য দিল কি অস্থায়ী নিষেধাজ্ঞা। এখন উনার অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দিছে, বাট উনার অ্যাকচুয়ালি আরো দ্রুত প্রতিকার দরকার। মানে ওনার দরকার যে ওই অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তে উনি আবেদন করছে ইওর অনার, যে যতদিন পর্যন্ত এই অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি অনুষ্ঠিত না হচ্ছে, ততদিন পর্যন্ত, কোনো শুনানির আগ পর্যন্ত আমার একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করা হোক। মানে রুবেল যতদিন পর্যন্ত শুনানি না হচ্ছে, তারে না শুনেই একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করা হোক। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আর এক নাম হচ্ছে স্ট্যাটাস কো। স্ট্যাটাস কো মানে হচ্ছে স্থিতি অবস্থা বজায় রাখা। হোয়াট ইজ স্থিতি অবস্থা বজায় রাখা? যে যে অবস্থায় আছে সে সেই অবস্থায় থাকে। আমাদের এই জায়গায় যদি স্থিতি অবস্থায় বজায় রাখার আদেশ দেয় আদালত, তাহলে ওই বেঞ্চে দুইজন, এই বেঞ্চে একজন, এই জায়গায় যেভাবে আছে এইভাবেই থাকতে হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। তাহলে এখানে একটা জিনিস কল্পনা করেন, আমারে প্রথমে বেদখল বা দেওয়াল ভাঙার হুমকি দিছে, করলাম স্থায়ী নিষেধাজ্ঞার মামলা, আরো দ্রুত বড় প্রতিকার দরকার, দিলাম অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত। অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত শুনানি হইতে আমার বেশ কিছুদিন সময় লাগবে, তাহলে আমার আরো দ্রুত প্রতিকার দরকার। তাহলে আমি ওই অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তে প্রেয়ার পোর্শনে, প্রেয়ার প্রার্থনা যে জায়গায়, ওই জায়গায় বলবো যে ইরোনার যতদিন পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি অনুষ্ঠিত না হচ্ছে বা আদেশ না দিচ্ছেন, ততদিন পর্যন্ত একটা আমার পক্ষে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হোক, তাতে যে যে অবস্থায় আছে সে যাতে সেই অবস্থায় থাকে। তার মানে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার জন্য আলাদা কোনো দরখাস্ত করা লাগে না। এটা লেখে কিসের ভিতরে? অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তের ভিতরে। আর একটা মজার জিনিস দেখেন, স্থায়ী নিষেধাজ্ঞায় প্রতিপক্ষের শোনা হয়, ওই যে সমন দেয়, আরজি দেয়, সমন। অস্থায়ী নিষেধাজ্ঞারও প্রতিপক্ষের কি শোনা শোনা হয়, নোটিশ দেয়। কিন্তু অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার ক্ষেত্রে প্রতিপক্ষরে না শুনেই যে নিষেধাজ্ঞা মঞ্জুর করে, সেটারই কি বলে? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। বুঝলেন কিনা? তাহলে স্থায়ী নিষেধাজ্ঞা সমান সমান ডিক্রি, মানে স্থায়ী নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিষ্পত্তি হয় কিসের মাধ্যমে? ডিক্রি। অস্থায়ী নিষেধাজ্ঞা সমান সমান কি আদেশ, কারণ ওটা দরখাস্ত সমান সমান আদেশ। আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাও একটা কি আদেশ। তাহলে আপনারা আপাতত দৃষ্টিতে এতটুকু বুঝলেন যে স্থায়ী নিষেধাজ্ঞা কি আরজি আকারে না দরখাস্ত আকারে? আরজি আকারে। অস্থায়ী নিষেধাজ্ঞা কি আরজি আকারে না দরখাস্ত আকারে? দরখাস্ত করে। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার জন্য কি আলাদা দরখাস্ত দেওয়া লাগে? না, ওটা আমি কিসে চাইবো? অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তে চাইবো। এবং কোন নিষেধাজ্ঞার ক্ষেত্রে প্রতিপক্ষরে শুনবে না?
অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার ক্ষেত্রে। আর বাকি দুইটার ক্ষেত্রে কিন্তু প্রতিপক্ষরে কি অবশ্যই শুনবে, না শুনে কোনো আদেশ দেবে না। এইটুক কি বুঝতেন কিনা? এ বুঝতেন না? আচ্ছা, এখন একটু গুরুত্বপূর্ণ কথা শুনেন। আমরা একটু আগে আপনাদের বলছিলাম যে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে নিষেধাজ্ঞা হচ্ছে স্থায়ী, অস্থায়ী, আর একটা হলো বাধ্যতামূলক। ওই জায়গায় কিন্তু অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বলি নাই। তো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা না বললেও আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কাকে বলে সেটা আমরা বুঝে ফেলেছি। তো এখন বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আবেদন কখন করে? একটা জিনিস মনে রাখেন, আমি যেটা বলি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, এটা আর্জি আকারেও করা যায়, দরখাস্ত আকারেও করা যায়। কি বলেন তো? স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া যায় কিসের মাধ্যমে? শুধু আরজি। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কিসের মাধ্যমে চাওয়া যায়? আরজি আকারেও চাওয়া যায়, দরখাস্ত আকারেও চাওয়া যায়। এখন কেমনে কি শুনেন, আগে মূল বিষয়টা বুঝেন। আমরা স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছিলাম, ঘটনা কি ঘটছিল? ঘটনা ঘটে নাই, মাত্র কি ঘটার কি মানে আশঙ্কা দেখা দিয়েছিল। এখন যখন ঘটনা ঘটে যায়, ধরেন রুবেল হুমকি তো দিয়েছে, এই হুমকি দেওয়ার সাথে সাথে ওই সেম ঘটনাটা, রুবেল হুমকি দেওয়ার সাথে সাথে এই আমাদের আলামিন সাহেবের যে দেওয়াল ছিল দেওয়াল ভেঙে ফেলছে, বা দেওয়াল ভাঙছে, অথবা রুবেল নিজের দেওয়াল দিছে আলামিনের সীমানার ভেতরে, যে এই এই দেওয়াল আমি দিয়ে দিলাম, তুমি দেওয়ার আগে আমি দিয়ে দিলাম, এইটুকু জায়গা আমার। তো এখন ধরেন আলামিন কোনো মামলাই করে নাই, যদি হুমকি দিত তাইলে উনি মামলা করতো কি স্থায়ী নিষেধাজ্ঞা, কিন্তু উনি এখন কোনো মামলাই করে নাই। তাহলে হঠাৎ দেখলো যে ঘটনা ঘটে গেছে, ওনার ভিতরে দুই হাত, রুবেল হুমকি দিয়েই খ্যাত, মানে ক্ষান্ত হয় নাই, সে দুই হাত দেওয়া হলো দিয়ে ফেলছে। এখন আলামিন সাহেবের স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলে হবে না, কারণ ঘটনা কি ঘটে গেছে। তো এই ক্ষেত্রে মামলা করতে হবে ওনাকে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার। বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মাধ্যমে ওই ওই জিনিসটা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আলামিন সাহেব, পূর্বের অবস্থা মানে কি, রুবেল যে দেওয়াল মাতবরি করে দিল, এই দেওয়ালকে রুবেল দ্বারাই ভাঙার জন্য, পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য রুবেল যে আলামিন সাহেব যে মামলাটা করবে সেটা হচ্ছে কি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। এই বাধ্যতামূলক নিষেধাজ্ঞায় মামলাটা আমি কিসের মাধ্যমে করলাম? আরজি দাখিলের মাধ্যমে করলাম। ঠিক আছে? কিন্তু যদি এরকম হতো, এটা চিন্তা করেন, আমি একটু আগে বলছি যে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা দরখাস্ত করে করা, সরি মানে মামলা আরজি আকারে করা যায় অথবা দরখাস্ত দেওয়া যায়। তাহলে আরজির একটা উদাহরণ আমরা পেলাম, যে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মূল মামলা আকারের উদাহরণ দিলাম। এবার তাহলে দরখাস্ত করে কেমনে কখন করে সেটা একটু শুনেন। ধরেন আগের ঘটনা, ওই যে এর স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করছে, আর ওই যে রুবেল দাস হুমকি দিছিল দেওয়াল ভাঙার বা দেওয়াল দেওয়ার হুমকি দিছে। তো এমন সময় আলামিন সাহেব কি স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করে দিছে। কারণ রুবেল বাড়ি বসে শুনছে যে আমার বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা হয়েছে, রুবেল ওই স্থায়ী নিষেধাজ্ঞার মামলা আলামিন সাহেব করতে বলে রুবেল আরো রাগ হয়েছে, রাগ হয়ে ঠিকই রাত্রেবেলা ধরেন দেওয়াল দুই হাত দিয়ে ফেলছে, অথবা আলামিনের যে দেওয়াল ছিল সেই দেওয়াল কি ভেঙে ফেলছে। তার মানে উনি মামলা, আলামিন সাহেব মামলা করছিল আশঙ্কা থেকে, কিন্তু মামলা করার পর যে আশঙ্কা থেকে মামলাটা করছিল সেই ঘটনার মামলা করার পরই ঘটে গেছে। এখন আমরা জানি যখন ঘটনা ঘটে যায়, তখন একটু আগে যে উদাহরণটা দিলাম মামলা করা কি বাধ্যতামূলক নিষেধাজ্ঞার। এখন তাহলে আলামিন সাহেবের নতুন করে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা করা লাগবে না। এই জায়গা, এই মামলার মধ্যেই উনি অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আবেদন করবে। কি বলেন? অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। এই অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আবেদন করবে কিসের জন্য? ওই যে যে রুবেল যে এক্সট্রা যে দেওয়াল দিল, যদি দেওয়াল দিয়ে থাকে তাহলে রুবেল দ্বারা দেওয়াল ভাঙার জন্য, আর যদি রুবেল দেওয়াল ভেঙে থাকে তাহলে রুবেলকে তারা দেওয়াল কি তৈরি করার জন্য। বুঝতে পারছেন? তাহলে যখন মামলা চলাকালীন সময়ে কোনো ঘটনা ঘটে যায়, তখন ওই ঘটনাটাকে পূর্বের অবস্থায় ফেরানোর জন্য আমার আলাদা করে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা করা লাগবে না। ওই মামলা চলাকালীন সময়ে আমি কিসের দরখাস্ত করব? অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। আর যখন আমি কোনো মামলাই করি নাই কিন্তু ঘটনা অলরেডি ঘটে গেছে, তখন আমি করব কি বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মূল মামলা। ক্লিয়ার? তার মানে এটা আপনি বুঝেন, যখন আশঙ্কা দেখা দেয় তখন মামলা করে স্থায়ী নিষেধাজ্ঞা, এই স্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত আকারে করা যায় না। আর যখন মামলা চলাকালীন সময় কোনো আশঙ্কা টাশঙ্কা দেখা দেয় তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা, আর দ্রুত প্রতিকারের জন্য অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। আর যখন কোনো ঘটনা অলরেডি ঘটে যায় তখন আমি যে মামলা করবো সেটা কি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা।
আর যখন অলরেডি একটা মামলা চলমান আছে, সেক্ষেত্রে ঘটনা ঘটে গেছে, সেক্ষেত্রে আর আলাদা করে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা করা লাগবে না। ওই মামলার মধ্যেই আমি দরখাস্ত দেবো কিসের, অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। তো এই হচ্ছে আপনাদের সার্বিক নিষেধাজ্ঞা রিলেটেড ব্যাপার স্যাপার, এর বাইরে আর কোনো নিষেধাজ্ঞার কোনো কথা নাই। এবং এই যে যে আমরা নিষেধাজ্ঞা পড়লাম, এই নিষেধাজ্ঞার মধ্যে শুধুমাত্র এক প্রকার নিষেধাজ্ঞাই প্রতিপক্ষের না শুনেই আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে, সেটা কি? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বা অ্যাড ইন্টারিম ইনজাংশন। তাহলে ওই যে আমি একটা মামলা করলাম, হুম। করার পর যদি কোনো ঘটনা ঘটে তাহলে হচ্ছে আমি অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আবেদন করতে পারবো। জি। আর যদি আশঙ্কা থাকে সেক্ষেত্রে আমি অস্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞা। আশঙ্কা আর হচ্ছে ঘটনা। জি। তানভীর কি বোঝেন নাই বলেন, মনে হয় না, প্রশ্ন করেন বা না বুঝলে বুঝে নেন। সবাই বুঝছি অন্তর্বর্তীকালীন অস্থায়ী এবং স্থায়ী করতে। সব বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ। অনলাইনে কোনো প্রশ্ন আছে? অনলাইনে যে ভাই বোনরা আছেন, কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। স্যার আমি অস্থায়ী নিষেধাজ্ঞা দেই নাই, আমি একটা মামলা দিছি, ওই সত্য সাব্যস্ত খাসদখলের মামলা। এখন আমি অস্থায়ী নিষেধাজ্ঞা দেই নাই, আমার জমির উপরে যা আছে গাছ, গাছ টাছ থাকতে পারে এইগুলা ধরেন, আমি কি এগুলো করব কি করতে? তখন অন্তর্বর্তীকালীন? জি। বুঝি নাই আপনার প্রশ্ন, আবার বলেন। এই কথা বলেন না, দাঁড়ান। বলতেছি যে স্যার, হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে ধরেন একটা সত্য সাব্যস্ত খাসদখলের একটা মোকদ্দমা করলাম, ওইটাতে আপনার ওই বাড়ি টাড়ি করা আছে। এখন ওই জায়গার পাশ দিয়ে আবার গাছ টাছও আছে। এখন এগুলা হঠাৎ করে ধরেন মামলাতে আমি কোনো ওই যে অস্থায়ী নিষেধাজ্ঞা চাই নাই। এখন আমার যেহেতু তখন আমি তাৎক্ষণিক কি করব, কোনটা করব? পরের কথা, আপনার গাছ কি কেটে ফেলছে, ঘর ভেঙে ফেলছে? না না, গাছ কাইটা ফেলতেছে, এখন আমি কি করব? জরুরি ভিত্তিতে আমি কোনটা করব? কাইটা ফেলতেছে মানে কি সব কাটা হয়ে গেছে? না, সব কাটা হয়ে গেছে না, ধরেন যে 10টা আছে তার মধ্যে 5টা কাইটা ফেলাইছে, এখন 5টা বাকি রইছে। পাঁচটা যেহেতু বাকি রয়েছে, ঘটনা এখনো ঘটতেছে, তাইলে আপনি তো, আমার আশঙ্কা আছে আরো খারাপ হবার। তাহলে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার হ্যাঁ হ্যাঁ আবেদন, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন নাই কেন? যে অন্যের যে যে অবস্থায় আছে সেই সেই অবস্থায় যাতে থাক, বা তাকে বিরত রাখার আদেশ দেন, সে যাতে আমার গাছের ক্ষতি না করতে পারে। এবং সেই সাথে সাথে ওই গাছের তো আর আপনার যেগুলো কেটে ফেলছে ওইগুলা তো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা দিয়েও কোনো লাভ নাই, ওগুলো তো আর লাগাইতে পারবে না, কিন্তু ওইগুলোর আপনি ক্ষতিপূরণ চাইতে পারেন আর কি। বুঝতে পারছেন তো? আচ্ছা আপনার আচ্ছা। প্র্যাকটিক্যাল প্রশ্ন হয়ে থাকে এটা, মানে বাস্তব প্রশ্ন, তাহলে আপনার এই মুহূর্তে করণীয় হচ্ছে ওই মামলা চলাকালীন সময় এই মুহূর্তেই একটা অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করা, যাতে বাকি কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে না হয়। বুঝছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা, ধন্যবাদ। জি। ওনার নাম মায়া, গাজীপুর থেকে। ওনার কথা বলবো কোথায়? দেখেন, আচ্ছা, এখন আমরা তাহলে মানে আপনাদের একটা সার্বিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে নিষেধাজ্ঞা আসলে কি, কেন। এখন আমরা একটা জিনিস শুনেন, যে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে কয় প্রকার নিষেধাজ্ঞা বলছে ভাই? 3 প্রকার: স্থায়ী, অস্থায়ী আর কি, বাধ্যতামূলক। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনে যদিও অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে বলছে, বা সুনির্দিষ্ট প্রতিকার আইনে একটা সাবস্ট্যান্টিভ ল বা মূল আইন, ওখানে শুধু অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে, আর কিছু করে নাই। অস্থায়ী নিষেধাজ্ঞা কিভাবে মঞ্জুর হবে, কোন ক্ষেত্রে চাইবে, না মঞ্জুর হলে কি হবে, প্রতিকার কি, এই সব কিছু আলোচনা করতে দেওয়ানি কার্যবিধির কত আদেশে? 39 আদেশে। তো এইভাবে প্রশ্ন আসে, যে যদি এইভাবে আসে যে অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দেওয়া হয়েছে আহ কোন আইনে? সুনির্দিষ্ট প্রতিকার আইনে। আর যদি বলো অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় বা নিয়ন্ত্রিত হয় কোন আইন অনুসারে, তাহলে দেওয়ানি কার্যবিধির কত আদেশ? 39 আদেশ। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা একটু পড়াই ফিরি। আর এই যে যে আপনাদের এতক্ষণ যে সার্বিক যে আলোচনাটা করলাম, এটা আপনি আপনার কাজে লাগবে প্র্যাকটিক্যালি। যখন কেউ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে যে হুমকি ধামকি দিচ্ছে তাহলে কি করতে হবে বলে দিবেন। আর একটা হচ্ছে যে আমাদের যখন লিখিত পরীক্ষার সময় অনেকে আমরা ইনজাংশন পড়ি কিন্তু আজীবনে কিছু বুঝি না। নিন্দনীয় হত্যা খুন দেখবেন অনেকের মুখস্থ, কিন্তু প্রশ্ন একটা ধরলে কুল কিনারা নাই, যে কোনটা নিন্দনীয় হত্যার কোনটা খুন। দেখেন তো,
নিষেধাজ্ঞা হলো বিচারিক সিদ্ধান্ত যার মাধ্যমে মোকদ্দমার গোল দিবেন কোন পক্ষকে কোন নির্দিষ্ট কাজ করতে বা করা হতে বিরত থাকতে আদেশ দেওয়া হয়। কোন পক্ষকে মানে হচ্ছে এটা বাদীকেও বলতে পারে, এটা কি বিপদ। আর একটা জিনিস মজার বিষয় হলো যে অস্থায়ী নিষেধাজ্ঞা যে কেউ চাইতে পারে, বাদীও চাইতে পারে। যদিও আমি আপনাদের এতক্ষণ ধরে বুঝাইছি কোন আঙ্গিকে বাদী চাইতেছে, বাট অনেক ক্ষেত্রে বিবাদীও অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারে। আর অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া মানেই এটা চাইছে কিসের মধ্যে, মকদ্দমা চলাকালীন সময়, মকদ্দমা চলাকালীন সময় যে কোনো পর্যায়ে দেখেন চাইতে পারে। ইয়েস, জি। নিষেধাজ্ঞা দুই প্রকার দেখেন, একটা হলো স্থায়ী নিষেধাজ্ঞা আর একটা হলো অস্থায়ী নিষেধাজ্ঞা। এখন এই যে যে দুই প্রকারের কথা এ কিন্তু দেওয়ানি কার্যবিধির কোথাও বলে নাই, বুঝছেন? যদি এটা হলো জাস্ট আপনাকে বোঝানোর জন্য, কিন্তু যদি আপনাকে বলে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে নিষেধাজ্ঞা কয় প্রকার, তিন প্রকার, এই স্থায়ী ও অস্থায়ী আর একটা কি বাধ্যতামূলক। এখন আমরা চলে আসি স্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে। মকদ্দমার উভয় পক্ষকে শুনে এবং মকদ্দমার গুণাগুণ মূল্যায়ন করে বিচার শেষে, আন্ডারলাইন করেন, বিচার শেষে মকদ্দমার কোনো পক্ষকে কোনো কাজ করা হতে বল দেবেন স্থায়ীভাবে বিরত থাকতে যে আদেশ দেওয়া হয় সেই আদেশ হলো চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা স্থায়ী নিষেধাজ্ঞা। চিরস্থায়ী মানে আছে পার্মানেন্ট, পারপিচুয়াল একই, বুঝতে পারছেন? এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54 থেকে 56 ধারা অনুযায়ী দেওয়া হয়। অ্যাকচুয়ালি দেওয়া হয় 54 ধারা অনুসারে। কত ধারা অনুসারে? 54 ধারা অনুসারে। তাহলে চিরস্থায়ী নিষেধাজ্ঞার যে আদেশ, এই আদেশের ব্যাপ্তি কতটুকু বলেন তো? ব্যাপ্তি আবার বুঝেন না অনেকে, চিরকাল। চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের ব্যাপ্তি কতটুকু? একবার আদেশ দিলে আজীবন থাকবে, বুঝতে পারছেন? এখন আমরা চলে আসি অস্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞা মকদ্দমার গোল দিবেন কোনো পক্ষকে অস্থায়ীভাবে, এটা বললেন অস্থায়ীভাবে কোনো কাজ করা হতে বিরত থাকতে আদেশ দেয় এবং এমন আদেশ পরবর্তী, আন্ডারলাইন করবেন, আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকে বা মকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বলবৎ থাকে। তাহলে যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন করে যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কতদিন বলবৎ থাকে, মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত বা পরবর্তী কোনো আদেশ দেওয়ার আগ পর্যন্ত। যদি আপনাকে বলে যে চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কতদিন বলবৎ থাকে, আজীবন। যদি আপনাকে বলে যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ কতদিন থাকে, অস্থায়ী অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানির আগ পর্যন্ত, অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানির আগ পর্যন্ত। দেখেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ানি কার্যবিধির গোল দিবেন 39 নং আদেশে অনুযায়ী দেওয়া হয়, বাট এর সংজ্ঞা দিছে এ জায়গায় লেখে নাই, সংজ্ঞা দিছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 53 ধারায়। কত ধারায়? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারায়। এখন আমরা চলে আসি যে সকল ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। দেখেন দেওয়ানি কার্যবিধির 39 আদেশের আন্ডারলাইন করবেন 1 এবং 2 বিধির অধীন আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। তো যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে 39 আদেশের কত কত বিধি, 1 এবং 2 বিধি। 39 দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 1 বিধির অধীন আদালত গোল দিবেন সম্পত্তি স্থাবর ও অস্থাবর উভয় ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার আহ মঞ্জুর করতে পারে 39 আদেশের কত বিধিতে, 1 বিধিতে। অন্যদিকে 39 আদেশের গোল দিবেন 2 এর 1 বিধির অধীন গোল দিবেন চুক্তিভঙ্গ, ব্রেস অফ কন্ট্রাক্ট, প্রতিসাধন, কমিশন অফ এন ইনজুরি করা হতে বিরত রাখতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। সো 1 বিধিতে বলছে স্থাবর অস্থাবর সম্পত্তি, 2 এর 1 বিধিতে বলছে কি চুক্তিভঙ্গ, চুক্তিভঙ্গ বা ক্ষতিসাধন, চুক্তিভঙ্গ বা কি ক্ষতিসাধন। এখন এই স্থাবর অস্থাবর সম্পত্তি প্রথমে যে উদাহরণটা দিলাম ওই যে দেওয়াল দিয়ে নিয়ে বা দখল বেদখল নিয়ে, এই ক্ষেত্রে যদি আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা চান তাহলে 39 আদেশের কত, 1। আর যদি আমি চুক্তিভঙ্গ বা ক্ষতিসাধন, এইটা আসলে কি চুক্তিভঙ্গ বা ক্ষতিসাধন উদাহরণ এইভাবে ধরেন, আপনি একটা ধরেন সাকিব আল হাসান ঢাকা গ্লাডিয়েটার্স এর সাথে খেলতে চুক্তিবদ্ধ হয়েছে যে আগামী 2 বছর সাকিব আল হাসান ঢাকা গ্লাডিয়েটার্স এ খেলবে, কিন্তু হঠাৎ করে সাকিব আল হাসান করতেছে কি অন্য ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হওয়ার কথাবার্তা চলতেছে। তখন ঢাকা গ্লাডিয়েটার্স সাকিবের বিরুদ্ধে মামলা কইরা, ধরেন স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইবে কততে, যে 2 এর 1, যাতে সাকিব এই চুক্তিটা ভঙ্গ করতে না পারে, বুঝতে পারছেন?
তাহলে স্থাবর অস্থাবর সম্পত্তি হলে 39 27 আর চুক্তিভঙ্গ অথবা ক্ষতি সাধন সহ হলে 39 27 কত, 2-1। এখন আমরা একটু দেখি, আন্ডারলাইন করেন, সম্পত্তির ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা। কিসের ক্ষেত্রে? সম্পত্তির ক্ষেত্রে। দেখেন, যে ক্ষেত্রে কোনো মকদ্দমায় শপথপত্র দ্বারা বা অন্য কোনো উপায়ে প্রমাণিত হয় যে কোনো মকদ্দমায় বিরোধীয় কোনো সম্পত্তি, মকদ্দমার গোল দিবেন কোন পক্ষ মানে কি, বাদীও হতে পারে বিবাদীও। যদি বাদী অপচয় করে তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইবে কে? বিবাদী। যদি বিবাদী অপচয় করে তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইবে কে? বাদী। তার মানে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারে কে, বাদী না বিবাদী? যে কোনো ব্যক্তি। ইভেন আপিল পর্যায়ে গিয়েও অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া যায়। আপিল পর্যায়ে গিয়ে একটা মামলা আপিল স্টেজে আছে, তখনও অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া যায়, এবং এটা আপিলকারীও চাইতে পারে, প্রতিবাদীও চাইতে পারে। কোন মকদ্দমায় বিরোধীয় কোন সম্পত্তি মকদ্দমার কোন পক্ষ কর্তৃক, আন্ডারলাইন করেন, অপচয়, ক্ষতিগ্রস্ত বা হস্তান্তরিত বা কোনো ডিক্রি জারিতে অন্যায়ভাবে বিক্রয় হওয়ার ঝুঁকির সম্মুখীন। আর একটা মজার বিষয় হলো, গতদিন আমরা যে আহ রায়ের পূর্বে ক্রোক করছি না, আপনি ইচ্ছা করলে রায়ের পূর্বে ক্রোক না চাই আপনি নিষেধাজ্ঞাও চাইতে পারেন, কারণ রায়ের পূর্বে ক্রোক তো সম্পত্তি হস্তান্তরের কি নিচ্ছে, উদ্যোগ নিচ্ছে। ঘটনা কি এখনো ঘটছে? ঘটে নাই। তাহলে উদ্যোগ নিলে আপনার হাতে অপশন দুইটা, হয় আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইবেন, নাইলে আমি কি চাইবো, ক্রোক চাই। আচ্ছা। অথবা বিবাদী তার পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে তার সম্পত্তি অপসারণ হস্তান্তর করার হুমকি দিয়েছে বা অভিপ্রায় প্রকাশ করেছে, সেক্ষেত্রে আদালত মকদ্দমার যে পক্ষ এমন কাজ করে বা করতে চায় তাকে উক্ত কাজ হতে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। তাহলে আপনি আপাত দৃষ্টিতে মনে রাখবো, স্থাবর বা অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা 39 27 কত বিধি? 1 বিধি। আর চুক্তিভঙ্গ ক্ষতি সাধনের ক্ষেত্রে 39 27 2 বিধি আমরা পড়া শুরু করব। তার আগে বিরতি, বিরতি শেষ হলে ইনশাল্লাহ আবার আমরা শুরু করব নামাজের বিরতি। শুরু করো না আওয়াজ করবে। আচ্ছা, আমরা বিরতির আগে 39 27 1 বিধিতে কিভাবে মানে কোন পক্ষ নিষেধাজ্ঞা চাইতে পারে স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে সেটা পড়লাম। এখন দেখেন 39 27 2 আর আমরা জানি 39 27 2 মানেই হলো ক্ষতি সাধন বা চুক্তিভঙ্গ। তো এটা একটু দেখেন, চুক্তিভঙ্গ বা ক্ষতি সাধন করা হতে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞা বিধি 2, 39 27 2 মানে অ্যাকচুয়ালি টোটাল বিধি 2 না, কিন্তু এটা হলো কত, 2-1 বিধির অধীন চুক্তিভঙ্গ, ব্রেস অফ কন্ট্রাক্ট বা ক্ষতি সাধন, দ্য কমিশন অফ এন ইনজুরি করা হতে বিরত রাখতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। এমন কার্য করা হতে বিবাদীকে বিবাদীকে বিরত রাখার জন্য, অ্যাকচুয়ালি এটা বিবাদী, বাদী বিবাদী যে কেউ হতে পারে, যদিও বলছি বিবাদী কারণ আমরা জানি যে নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন বাদীও করতে পারে, বিবাদীও করতে পারে। বিবাদীকে বিরত রাখার জন্য মামলা দায়েরের পর এবং রায় ঘোষণার পূর্বে বা পরে, এটা একটু বলতেন, রায় ঘোষণার পূর্বে বা পরে, তার মানে অস্থায়ী নিষেধাজ্ঞা রায় ঘোষণার পরেও চাওয়া যায়, আপিল স্টেজে, রিভিশন স্টেজেও অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া যায়। যে কোনো সময় 2 বিধির অধীন বাদী অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে পারে। তাহলে আমার যেটা মনে রাখতে হবে, এই কথা শুনতে পাচ্ছেন? অনলাইনে যারা আছেন ভাই, কথা শুনতে পাচ্ছেন? শোনা যায় স্যার। শুনি নাই, আপনাদের কথাই শুনি নাই। কি শুনতে পাচ্ছেন? জি আচ্ছা স্যার, শোনা যায় স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। দেখেন, তাহলে আমার মনে রাখতে হবে যে অস্থায়ী নিষেধাজ্ঞা 39 27 চাওয়া যায় যদি সম্পত্তিটা স্থাবর বা অস্থাবর সম্পত্তি, আর 39 27 চাইবো কখন, যদি সেটা চুক্তিবদ্ধ বা ক্ষতি সাধন সম্পর্কিত হয়। ঠিক আছে, ধরেন আমরা তামাদি আইনের 24 ধারায় একটা বিধান আছে। তামাদি আইন যদিও বহুত দিন আগে পড়ছি, বাট আপনাদের মনে থাকার কথা যে জমির উপরিভাগের মালিক একজন, নিচের ভাগের মালিক আর একজন। এখন নিচের ভাগের মালিক ওই নিচ থেকে ভূগর্ভের মালিক কয়লা উত্তোলন করতেছে। এখন তামাদি আইনের 24 ধারায় বলা আছে যে সে উপরের ভাগের মালিক ক্ষতিপূরণের মামলা করবে কখন, যখন অ্যাকচুয়াল ক্ষতি হওয়া শুরু করবে। তাহলে কয়লা উত্তোলন করতে 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 যেদিন থেকে হালকা ধসে পড়া শুরু হয়েছে সেই দিনে হচ্ছে তার ক্ষতিপূরণের মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। কিন্তু আমার তো ক্ষতিপূরণ ছাড়া আমি তার এই যে যে সে আমার নিচ থেকে যে কয়লা খনন শুরু করছে আমি তার থামাবো কিভাবে? তাহলে থামাইতে চাইতে হলে আমার প্রথমে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে হবে।
বা স্থায়ী নিষেধাজ্ঞার মামলার মধ্যে আমাকে কি করতে হবে? অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে হবে। বুঝতে পারছেন? তো এরকম আহ অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন 39 একেও চাওয়া যায়, 39 একেও চাওয়া যায়। এখন আমরা চলে আসবো, দেখেন 39 অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আন্ডারলাইন করবেন, অমান্য করার ফলাফল। ওই আগের উদাহরণে আসি যে রুবেলরে ডাকছে, ডাকার পর আলামিন রুবেলরে শোনার পর রুবেলরে বলছে, রুবেল তুমি যতদিন পর্যন্ত মামলা চলমান থাকে তুমি আলামিনরে কোনো হুমকি দামকি দিবা না, আলামিনের কোনো দেওয়াল ভাঙবা না বা নতুন কোনো দেওয়ালও দিবা না। রুবেলরে এটা নিয়ে মানে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আলামিন সাহেবের পক্ষে দিছে, রুবেলের বিপক্ষে দিছে। এখন রুবেল কিছুদিন পরে ঠিকই আবার হুমকি দামকি দেওয়া শুরু করছে এবং দেয়া হলো 2 হাত দিয়ে ফেলছে। তার মানে সে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কি করেছে? অমান্য করেছে। দেখেন অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে 39 আন্ডারলাইন করবেন 2-3 বিধির অধীন মামলা করা যায় এবং নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে আদালত এই যে যে মামলাটা করে 2-3 বিধির অধীন যে মামলাটা করে এই মামলাটাকে বলে মিস ভায়োলেশন কেস বা মিসেলিনিয়াস ভায়োলেশন কেস। মিসেলেনিয়াস ভায়োলেশন কেস একটু লিখে রাখেন, মিসেলেনিয়াস ভায়োলেশন কেস। 39-2-3 বিধিতে যে মামলাটা করে এই মামলার নাম কি ভাই? মিসেলেনিয়াস ভায়োলেশন কেস। তো 39-2-3 বিধিতে যে মামলাটা করে এটাকে বলে মিসেলেনিয়াস ভায়োলেশন কেস বা সংক্ষেপে বলে কি? মিস ভায়োলেশন কেস। মিস ভায়োলেশন কেস। এখন এই মামলাটা কে করবে? এই মামলাটা করবে যে ভঙ্গ করছে তার বিরুদ্ধে করবে, মানে যে আদেশটা পাইছিল তার আবার মামলা করা লাগবে। তখন এই মামলা করলে আদালত কি করতে পারে দেখেন, এই মামলা করলে উক্ত ব্যক্তির সম্পত্তি ক্রোক করার আদেশ দিতে পারে। মানে যে ভঙ্গ করছে, এই যে রুবেল যে ভঙ্গ করলো, রুবেলের সম্পত্তি কি করবে? ক্রোক করবে এবং উক্ত ব্যক্তিকে গোল দিবেন অনধিক 6 মাসের দেওয়ানি কারাবাস, 6 মাসের দেওয়ানি কারাবাসে আটকের আদেশ দিতে পারে অথবা কি উভয়। তাহলে এই যে যে তার সম্পত্তি ক্রোক করতেছে বা তাকে যে দেওয়ানি কারাগারে আটকের আদেশ দিচ্ছে বা দুইটাই একসাথে দিতে পারে, এই বিধানটা আছে 39 আদেশের কততে? 39-2-3। 39-2-3। তো এখান থেকে প্রশ্ন আসে এইভাবে যে মিসেলিনিয়াস ভায়োলেশন কেস করে 39 আদেশের কত বিধিতে, এবং মিসেলিনিয়াস ভায়োলেশন কেস করলে কি করতে পারে? সম্পত্তি ক্রোক করতে পারে এবং তারা দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে। এটা কয় মাসে, কয় মাস পর্যন্ত? 6 মাস। একটা জিনিস কি লক্ষ্য করছেন, আমাদের দেওয়ানি মামলার ক্ষেত্রে দেওয়ানি কারাগারে আটক আদেশ এটা ডিক্রিজারের আগে হোক পরে হোক, মিস ভায়োলেশন কেস হোক, সর্বোচ্চ মেয়াদ কত? 6 মাস। 6 মাসের বেশি কিন্তু কখনোই নাই। আচ্ছা, সশ্রম বিনাশ্রম দিচ্ছেন দেওয়ানি কারাগার। দেওয়ানি কারাগার মানে আপনার ভিআইপি অনুযায়ী খাওয়া হবে। দেখেন জেনে রাখা ভালো, ওটা সশ্রম না, ওটা বিনাশ্রম না, ওটা দেওয়ানি কারাগারে আটক না, আমি দেওয়ানি কারাগারে আটক। দেখেন জেনে রাখা ভালো। এবং এই যে যে আপনি এই যে যে দেওয়ানি কারাগারে যে এই যে 6 মাস ধরেন রুবেল ভঙ্গ করছে, রুবেলকে 6 মাসের জন্য পাঠাইলো, রুবেল আবার 6 মাসের খোরাকি ভাতা দেওয়া লাগবে আলামিনের, সাবসিস্টেন্স অ্যালাওয়েন্স। বুঝতে পারছেন? স্যার স্যার বলেন। স্যার স্যার 39 আদেশের স্যার 2-3 বিধির অধীনে যে মামলাটা করতেছি স্যার মিসসেলেনিয়াস ভায়োলেশন কেস স্যার, এটা কি স্যার হ্যাঁ, আমরা আর্জির মাধ্যমে করব স্যার, ওই দরখাস্তের মাধ্যমে করব স্যার? তো এটা বিবিধ মামলা, মানে ওই যে সানি মোকদ্দমা, এটা আরজি না। দেখেন জি জি স্যার। আচ্ছা, এখন আমরা আসি আরজির মাধ্যমে যদি আসতো তাহলে আর মিস ভায়োলেশন কেস বলতো না, আরজির মাধ্যমে আসলেই সেটা হয়ে যেত সুট। সুট যে জায়গায় আছে সে জায়গায় আরজি আছে। বুঝতে পারছেন? আর কেস যেটা আছে সেটা আর আরজি না। আচ্ছা, জেনে রাখা ভালো। দেখেন 2-3 বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আদালত অমান্যকারীদের সম্পত্তি ক্রোকের আদেশ দিলে এটা গোল দিবেন তা 1 বছরের অধিক বলবৎ থাকবে না। এই কথা বলতেছে 39 আদেশের কত? 2-4। তাহলে ওই যে যে ক্রোক আদেশটা দিল এটা বলবৎ থাকবে সর্বোচ্চ কতদিন? 1 বছরের বেশি থাকবে না, মানে সর্বোচ্চ 1 বছর। যদি অমান্য করে আন্ডারলাইন কেন অব্যাহত থাকে, রুবেল দেন বেহাইয়া কিছুদিন পর পরই অমান্য করে, যদি অমান্য করা কি থাকে
অব্যাহত থাকে, তাহলে আদালত উক্ত সম্পত্তি আন্ডারলাইন করবেন বিক্রয় করতে পারে। মানে একবার তো অমান্য করছে, আবার অমান্য করছে, আবার অমান্য করছে, তাহলে আদালত ওই সম্পত্তি যে ক্রয় করছে সেই সম্পত্তি কি করবে? বিক্রয় করবে। বিক্রয় করে আলামিনকে কিছু টাকা দিয়ে দেবে, আর যদি অবশিষ্ট কিছু থাকে রুবেলকে ফেরত দিবে। ফলমূল কিনে খাও বাড়ি যায়। দেখেন, তাহলে 39 আদেশের 2 এ 3-এ আমি করতেছি মিস ভায়োলেশন কেস, যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে, এবং এই মিস ভায়োলেশন কেস করলে সম্পত্তি ক্রোক করতে পারে। এছাড়া তারা 6 মাসের দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে, বা দুইটা বই দুটো একসাথেই পারে। আর 39 আদেশের 4-এ বলতেছে যে প্রকৃত সম্পত্তি কতদিনের বেশি থাকবে না, 1 বছর বেশি থাকবে না, এরপরেও যদি অব্যাহত থেকে থাকে তাহলে কি হবে? বিক্রয় করতে পারে। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? আসেন এখন আমরা দেখি। আহ তাহলে এখানে কিন্তু দেখেন ভাই, 39 আদেশের 2-এর 1-এ আমি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতেছি চুক্তিভঙ্গ বা ক্ষতি সাধনের ক্ষেত্রে। মাঝখানে 2-এর 2টা আমরা পড়ি নাই। 39 আদেশের 2-এর 3-এ মিস ভায়োলেশন কেস করতেছি, আর মিস ভায়োলেশন কেসের পরিণতি সম্পর্কে বলতেছি 39 আদেশের কততে? 4-এ। বুঝছেন? আচ্ছা, এখন দেখেন, নিষেধাজ্ঞার আদেশ প্রদানের পূর্বে আদালত অপর পক্ষকে নোটিশ প্রদানের আদেশ দিবে। এটা বল দিবেন বাধ্যতামূলক। মূল মামলায় দেয় সমন, আর নিষেধাজ্ঞায় দেয় কি? নোটিশ। জিনিস একই, বাট ওই জায়গায় ওনার নাম সমন, এই জায়গায় ওনার নাম কি? নোটিশ। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনকারী অপর পক্ষকে নোটিশ দিলে উক্ত নোটিশ বিনা জারিতে ফেরত আসলে, বিনা জারিতে যদি ফেরত আসে, ধরেন নোটিশ জারি করা যায় নাই, আবেদনকারীকে নোটিশ ফেরত আসার গোল দিবেন 7 দিনের মধ্যে আবার নোটিশ দিবে। 39 আদেশের 3 ক। মূল মামলার ক্ষেত্রে সমন বিনা জারিতে ফেরত আসলে, তানবীর বলেন তো তানবীর, সমন বিনা জারিতে ফেরত আসলে ওই ওই সমন আবার পুনরায় জারি করতে হবে কতদিনের মধ্যে? তানবীর মনে আছে? রুবেল কোথায় আছে বলেন, কোথায় আছে, কোথায় আছে বলেন। ওনারে বলতে আপনারা তো কেউ প্রলুব্ধ, মানে একজনে জিজ্ঞেস করলে তারে বলতে দেন। 39 আদেশের কত বলেন? 39 আদেশের 5। তাহলে মূল মামলায় সমন বিনা জারিতে ফেরত আসলে কতদিন? 1 মাস। আর অস্থায়ী নিষেধাজ্ঞার নোটিশ যদি বিনা জারিতে ফেরত আসে তাহলে কতদিন? 7 দিন। মানে পুনরায় দিবে আবার 7 দিনের মধ্যে, এই কথাটা বলা আছে 39 আদেশের 3 ক। তারপরে দেখেন, 39 আদেশের 4 বিধির অধীন আদালত আন্ডারলাইন করেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ গোল দিবেন পরিবর্তন বা বাতিল করার আদেশ দিতে পারে। এটা 4 বিধি। কত বিধি? 2-এর 4 না, কিন্তু এটা সরাসরি কত বিধি? 4 বিধি। এটা শুনেন, আমাদের ওই আপনার পরীক্ষায় প্রশ্ন আসে যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যার বিরুদ্ধে দিল তার প্রতিকার কি? যার বিরুদ্ধে দিল তার প্রতিকার কি? এখন তার এই যে প্রতিকার দেখেন 39 আদেশের কততে? 4 বিধিতে সে অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিলের আবেদন করবে। কিসের আবেদন করবে? বাতিলের আবেদন। 39 আদেশের কত বিধি? 4 বিধি, পরিবর্তন বা বাতিলের। আর একটা জিনিস শুনেন, সেটা পরে আমরা আসতেছি, বাট তার আগে একটু শুনে নেন। সেটা হলো 39 আদেশের 4টা বিধি আপিলযোগ্য আদেশ। 1, 2, 4, 10। 1, 2, 4, 10, এই 4টা আদেশ মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, এটা কি অনেক জায়গায় আছে না যে কিছু আদেশ মঞ্জুর হইলে এই, না মঞ্জুর হইলে এই। তো 39 আদেশে এই কনফিউশনটা নাই। 39 আদেশের 4টা বিধি আপিলযোগ্য আদেশ। এই 4টা বিধি কত? 1, 2, 4, 10। তার ভিতর 3টা বিধি অলরেডি আমরা পড়ে ফেলছি। 1 বিধিতে আছে ওই যে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করবে সম্পত্তির ক্ষেত্রে। 2 বিধিতে বেশ কয়েকটা জিনিস আছে, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন চুক্তিভঙ্গের ক্ষেত্রে, বা ওই যে মিস ভায়োলেশন কেস, এগুলার ক্ষেত্রে আপিল, আপিল মিস আপিল মানে। আর 4 বিধি তো মাত্র বললাম। 39 আদেশের 4 বিধিতে কি আছে? অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বাতিল বা পরিবর্তনের। তাহলে এতটুকু যদি আপনি বুঝেন, দেখেন একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়, যে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছিলেন, আদালত আপনার আবেদন নামঞ্জুর করছে, আপনার প্রতিকার কি? আপিল। আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছিলেন, আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আপনারা দিছে, তাহলে সংক্ষুব্ধ আর একজন, তার হাতে প্রতিকার কিন্তু 2টা। সে ইচ্ছা করলে এই আদেশের বিরুদ্ধেই সরাসরি আপিলে যাইতে পারে, অথবা সে আগে 39 আদেশের 4-এ যাইতে পারে বাতিল বা পরিবর্তনের জন্য। আর বাতিল বা পরিবর্তন ওটাও তো একটা কি আদেশ? আপিলযোগ্য আদেশ। বুঝতে পারছেন?
তাহলে আপনি যদি 4-এ যান তাহলে আপনার স্টেপ থাকতেছে দুইটা, বাতিল বা পরিবর্তনের সাথে। ওইটা যদি আপনার নামঞ্জুর করতে আপিল তো আছে। আর ইচ্ছা করলে আপনি যদি মনে করেন যে না, এই জজের মুখ আর দেখবো না, আমি সরাসরি উচ্চ আদালতেই যাবো, তাইলে আপনি সরাসরি চলে যাবেন কততে, 39 আদেশের ওই 2/1 যাই দেখ না কেন মিস আপিলে চলে যাবেন 43 আদেশের এক বিধি অনুসারে। বুঝতে পারছেন? তাহলে 39 আদেশের কয়টা বিধি আপিলযোগ্য আদেশ? কত কত? 1, 2, 4, 10। আচ্ছা, এখন আসেন অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তী নিষেধাজ্ঞার ক্ষেত্রে, অন্তর্বর্তীকালীন আর কি, অন্তর্বর্তী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত, একটু দাঁড়ান আমি একটু কথা বলি। দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত অন্যান্য খরচের সাথে গোল দিবেন অনধিক 10,000 টাকা ক্ষতিপূরণমূলক খরচ বা কম্পেনসেটরি কস্ট মঞ্জুর করতে পারে। এটা একটু গোল দেন। আচ্ছা, আমি একটু আপনাদের জিজ্ঞাসা করি, দেখি অনলাইনে জিজ্ঞাসা করি, যাকে প্রশ্ন করি সে একটু উত্তর দেন কাইন্ডলি। আহ এর কানন সাহেব শুনতে পাচ্ছেন? কানন সাহেব, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, এইমাত্র জয়েন করলাম স্যার। সাহেব বলেন যে ক্ষতিপূরণমূলক খরচ বা কম্পেনসেটরি কস্ট এর আগে কি আমরা পড়েছি কিনা এই জিনিসটা কোথাও? জি স্যার, পড়েছি স্যার। কোথায় পড়ছি বলেন তো, মনে করতে পারেন কিনা? ক্ষতিপূরণ আর হলো স্যার জরিমানা একসাথে পড়ছিলাম স্যার। মনে আছে? স্যার ওই পক্ষগণের উপস্থিতি অনুপস্থিতির ফলাফল স্যার। না 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 না, আচ্ছা সাইলেন্ট থাকেন, ওনার উত্তর করতে দেন। না না, এ তুষার, তুষার মনে আছে? তুষার, হ্যাঁ জি স্যার, আছে স্যার। স্যার 35-এর ক এবং স্যার 35-এর খ স্যার। 35-এর ক না খ কোনটা এক্সাক্ট বলেন? কম্পেনসেটরি কস্ট কোথায় পড়ছিলাম? 35-এর খ স্যার মনে পড়ছে 35-এর খ, স্যার। 35-এর খ স্যার। ক না, ওই এটা খ স্যার, খ। সরি স্যার। কতে ক, 35-এর খ কততে? স্যার, জি কতে ওই স্যার। 35-এর ক স্যার, 20,000 টাকা স্যার। জি স্যার। 35-এর ক। 35 হলো সাধারণ খরচ। হ্যাঁ, শুনেন, স্যার 35। কম্পেনসেটরি কস্টটা কি আমি একটু মনে করে দিই, শুনেন। কম্পেনসেটরি কস্ট রুবেল মনে আছে? বলেন দেখি কি মনে আছে, বলেন। আপনি বলেন স্যার। সাহস করে বলো, যেটা মনে আছে সেটা বলো। আমি তো বলবোই, আপনার কি মনে আছে বলেন। বলতে পারবেন না, প্র্যাকটিস করেন। কম্পেনসেটরি কস্ট কি বলেন, এই জায়গাতে প্র্যাকটিস না করলে হবে কিভাবে? বলেন, যা মনে আছে বলেন, ভুল হোক বলে যান, বলেন বলেন, লজ্জার কিছু নাই। মেয়ে দেখতে গেলে প্রশ্ন জিজ্ঞেস করলে বলবেন না যে আপনি মনে যা হয় ভাবি নেন, এই কথা বললে হবে না। সেই সময় তো ঠিকই উত্তর দেওয়া লাগবে না। বলেন। আচ্ছা, মনে যা আছে তুমি তাই তাহলে এই শোনেন, কম্পেনসেটরি কস্ট, তানভীর বিকাশ মনে আছে? 35 হচ্ছে সাধারণ খরচ, এটা হচ্ছে 5% ই দিবে। সাধারণ দিয়ে কাম নাই, এই ক্ষতিপূরণে আসেন। ক্ষতিপূরণ হলো 35 টাকা, এটা হচ্ছে সর্বোচ্চ 20,000 টাকা। হ্যাঁ আসিফ, বাট মেইন জিনিস বলেন, ক্ষতিপূরণ কস্টটা কি সেটা বলতে। স্বভাব চরিত্র কেমন সেটা বলেন। আচ্ছা থাক, সময় নষ্ট করে লাভ নাই, আমি এই বলি শুনেন। 35 কতে বলছিল যে কোনো মিথ্যা, তুচ্ছ বা হয়রানিকর দাবি যদি কেউ করে এবং তার সেই দাবিটা যদি কি হয়, নামঞ্জুর হয়, তখন আদালত যে দাবিটা করছিল তারে বলবে যে তুমি ক্ষতিপূরণমূলক খরচ দিবা সর্বোচ্চ 20,000 টাকা অন্য পক্ষকে। উদাহরণস্বরূপ আপনাদের আমি মনে করাই দেয়, ওই যে একজন ধরেন আমি উদাহরণ দিছিলাম যে একজন মামলা স্থানান্তরের আবেদন করছে 22 ধারায়। এখন বাদী এসে বলতেছে যে ওর অনার, এই বিবাদী যে মামলা স্থানান্তরের আবেদন করছে এটা মিথ্যা, তুচ্ছ, হয়রানি করে, এই মামলা স্থানান্তরের কোনো কারণেই নাই। এবং ঠিকই শুনে মেলে আদালত বিবাদীর দাবিটারে কি করতে, নামঞ্জুর করে দিছে। তাহলে বিবাদীর দাবি যেহেতু নামঞ্জুর করতে, তাহলে বিবাদীর দাবিটা মিথ্যা, তুচ্ছ অথবা কি, হয়রানি করে। এখন বিবাদীকে বলবে যে তুমি বাদীকে ক্ষতিপূরণমূলক খরচ দিবা সর্বোচ্চ কত টাকা? 20,000 টাকা। মনে আছে? এবং ওই 35 কতে ওই আমরা পড়ছিলাম, আর একটু বলছিলাম যে আপিলের ক্ষেত্রে 35 ক প্রযোজ্য না, তবে যারে ক্ষতিপূরণ দিতে বললো ক্ষতিপূরণমূলক খরচ, সে আবার কি করতে পারবে, আপিল করতে পারবে। আর যারে যে পাবে তার যদি মন না ভরে, 20,000 টাকা দিলে তো তার মন ভরেই গেছে, কিন্তু ধরেন কম দিছে, কিন্তু 10,000 দিছে, বাট সে চায় আরো বেশি, তাহলে তার প্রতিকার ছিল রিভিশন।
তার প্রতিকার ছিল রিভিশন। একটু মনে করাই দিলাম, ওই ক্লাসটা আপনারা একটু দেখলে বুঝবেন। তো এখন এখন এখানে বলতেছে অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত অন্যান্য খরচের সাথে অনধিক 10,000 টাকা ক্ষতিপূরণমূলক খরচ মঞ্জুর করতে পারে। এটা কেমনে আমি একটু বুঝেন, এই তানবীর ভালোভাবে বুঝেন, প্র্যাকটিক্যাল উদাহরণ দেই কিভাবে। ধরেন আপনি তানবীর মামলার বাদী, আমি তানবীর বিবাদী, আমি বাদী, আপনার কাছে আমি 5 লক্ষ টাকা পাই। এখন আমি অর্থের মামলা করছি তানবীরের বিরুদ্ধে। এখন অর্থের মামলা করার পর আমার মনে হচ্ছে যে তানবীর যেন পলাই যাওয়ার উদ্যোগ নিচ্ছে, পালাই গেছে অথবা পালাই যাওয়ার কি উদ্যোগ নিচ্ছে, বা সে তার সম্পত্তি পালাই যদি চলে যেত, তানবীর যদি মামলা চলাকালীন সময় পালাই চলে যেত, তাহলে আমি তার আবেদন করতাম হচ্ছে রায়ের পূর্বে আটকের, নাকি? মনে আছে কালকের কথা? আর তানবীর যদি তার একমাত্র সম্পত্তি, সে ভাবতেছে যে আমি মামলায় হেরে যাব, তা আমার 1 কাঠা জমি আছে, এই 1 কাঠা জমির মূল্য 5 লাখ টাকা, তাহলে আমি এই জমিটা বিক্রি করে ফেলি। যদি বিক্রি করে ফেলতো তাহলেও আমি আবেদন করতাম আটকের। যদি বিক্রি করার উদ্যোগ নেয়, মানে কেবল বেচা কেনার কথা বলতেছে, তাহলে আমি ওই বেচা কেনা থামানোর জন্য বাদী হিসেবে আমার প্রতিকার ছিল দুইটা। এক, আমি ইচ্ছা করলে তানভীরের সম্পত্তি ক্রোকের আবেদন করতে পারি, অথবা কি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারি, যাতে যতদিন পর্যন্ত মামলা নিষ্পত্তি না হচ্ছে এই যে যে অবস্থায় আছে বেচা কেনা থাকে যাতে কি থাকে, বিরত থাকে। এখন ধরেন আমি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলাম, যেহেতু তানভীর এখনো বিক্রির কেবল উদ্যোগ নিচ্ছে, এখনো বিক্রি করে নাই, এমন সময় অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলাম, এবং আদালত ঠিকই উভয় পক্ষের শুইনা তানভীররে বললো যে তুমি যতদিন পর্যন্ত এই মামলা নিষ্পত্তি না হচ্ছে এই সম্পত্তি বিক্রি করতে পারবা না। মানে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটা বাদীর পক্ষে দিল, বিবাদীর এগেইনস্টে গেল, নাকি? এখন মূল মামলায়, মূল মামলা যখন ডিক্রি আমার পক্ষে হয় নাই, মানে আমার মামলা হেরে গেছে, বাদী হেরে গেছে, তার মানে প্রমাণিত হয়েছে কি যে তানভীরের কাছে আমি কোনো টাকা পয়সা পাবো না, বুঝেন কিনা? কিন্তু মামলা চলাকালীন সময়ে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটা আসছিল কার পক্ষে? বাদীর পক্ষে। কিন্তু মূল মামলায় হারছে কে? বাদী। কিন্তু মামলা চলাকালীন সময় অস্থায়ী নিষেধাজ্ঞার ফায়দা নিছিল কিন্তু আবার কি বাদী। এখন বিবাদী এসে বলবে যে ইওর অনার, তানভীর এসে বলবে ইওর অনার, যেহেতু মূল মামলার ডিক্রি আমার পক্ষে আসছে, মানে আমি যেহেতু বাদী মামলায় হেরে গেছে, এবং সে তাহলে বাদী তো আমার কাছে কোনো টাকা পয়সা পাবে না, বাট ঠিকই তো মামলা চলাকালীন সময় তার পক্ষে নিষেধাজ্ঞা দিছিলেন, তাহলে আমি এই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছি, এখন আমারে ক্ষতিপূরণমূলক খরচ দিতে হবে। এক্ষেত্রে আদালত সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ দিতে পারবে 10,000 টাকা। 10,000 টাকা। কাহিনী বুঝতেন? অস্থায়ী নিষেধাজ্ঞা, আমি আবার বলি, এই রায়ের পূর্বে আটক, রায়ের পূর্বে ক্রোক, অস্থায়ী নিষেধাজ্ঞা, এই 3টা অর্ডার মামলা চলাকালীন সময়ে যার পক্ষে গেছিল, সে যদি মূল মামলায় হেরে যায়, তাহলে মূল মামলায় যে জয়লাভ করছে সে ওই আদালতের কাছে করবে যে ওনার যেহেতু মামলা চলাকালীন সময় এই 3টা আদেশের ফায়দা সে নিছিল, তাইলে আমার এখন ক্ষতিপূরণমূলক খরচ দেওয়া হোক সর্বোচ্চ কত? 10,000। তিনোটাই 10,000। এখন এই তিনোটাই 10,000, এই এই কথা বলছে 95 ধারায়। কত ধারায়? 95 ধারায়। বাট অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে 10,000 এটা 95 ধারায়ও বলছে, এটা 39 আদেশের 5 কতেও বলছে। 95 ধারায় বলছে, 39 আদেশের কি 5 কতেও বলছে। এখন আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হবে যে এত জটিল জিনিস মনে রাখবো কিভাবে, কিন্তু জটিল হতো যদি আমি ওই যে লাইন বাই লাইন পড়াই মুখস্থ করে আপনাকে লেখাইতাম আর বলতাম যে পেরেশানি করেন না, যা পড়াই তাই শুনেন। আমি কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দিয়ে পড়াচ্ছি, এবং এটা আপনার যখন প্র্যাকটিস করবেন এই জিনিস আপনার লাগবে, বুঝতে পারছেন? তো তাহলে যে বিষয়টা দাঁড়াইলো সেটা হলো যে নর্মালি ক্ষতিপূরণমূলক খরচ 20,000 টাকা 35-এর কতে, কিন্তু যখন ওই ক্ষতিপূরণমূলক খরচটা দাবি করা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে, রায়ের পূর্বে আটকের ক্ষেত্রে, রায়ের পূর্বে ক্রোকের ক্ষেত্রে, তখন ক্ষতিপূরণমূলক খরচ আর 35-এর কতে যাচ্ছে না, তখন সেটা যাচ্ছে 95 ধারায় কত টাকা? 10,000 টাকা। বুঝছেন? আর 95 কতেও অস্থায়ী নিষেধাজ্ঞার কথা আছে 10,000, আবার 39 আদেশের 5 কতেও আছে অস্থায়ী নিষেধাজ্ঞার কথা কত? 10,000। একই কথা। দেখেন, সরি, মানে 5 ক, 39 আদেশের 5 ক ধারা 95। জি। তাহলে দেখেন, এই যে আমরা পড়তেছি, বিষয়টি হলো এই যে আন্ডারলাইন করেন, যে পক্ষের অনুরোধে অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞা অনুমোদন করা হয়, যে পক্ষের অনুরোধে, পরিশেষে যদি তার, আন্ডারলাইন করেন, তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, মানে মামলা চলাকালীন সময়ে
অস্থায়ী নিষেধাজ্ঞার ফায়দা পাইছিল যে পক্ষ, বাট মূল মামলায় সিদ্ধান্ত গেছে তার বিরুদ্ধে। এবং যদি দেখা যায় অনুরূপ নিষেধাজ্ঞার জন্য অন্য পক্ষের অনিষ্ট বা ক্ষতি হয়েছে, তবে আদালত মামলার সিদ্ধান্ত গ্রহণকালে অন্য পক্ষ যে খরচ পেতে পারে তার অতিরিক্ত ক্ষতিপূরণমূলক খরচ অন্য পক্ষের অনুকূলে মঞ্জুর করবে, যা গোল দিবেন 10,000 টাকার বেশি হবে না। এই যে দেখেন 5 ক, কত দ্বারা? 5 ক ধারা তো না, 39 আদেশের 5 কপি দিয়ে আর কি। কি সমস্যা নাই, 4 আছে, আমারও আছে, আমি বলি নাই, অত 4 দিয়ে দরকার নাই। 39 আদেশের কত? 5 কপি। ঠিক আছে। তো এখন আহ এখানে আর একটা 5 কথায় আর একটা কথা একটু তীর চিহ্ন দিয়ে লেখেন, যে অপর পক্ষ হাজির হওয়ার 5 ক দিয়ে একটু লেখেন, যদি লেখা থাকে লেখা লাগবে না, লেখেন 5 ক তীর চিহ্ন দিয়ে লেখেন। অপর পক্ষ হাজির হওয়ার 7 দিনের মধ্যে, অপর পক্ষ হাজির হওয়ার 7 দিনের মধ্যে অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি শেষ করতে হবে। অপর পক্ষ হাজির হওয়ার 7 দিনের মধ্যে অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি শেষ করতে হবে। লিখছেন? লিখছেন একটু? আচ্ছা, আর একটু কথা লিখবেন, এই 5 কথাই আছে, লেখা লাগবে না, লিখবেন যার লেখা আছে তার না লিখলেও চলবে, ভাষাটা আলাদা হইতে পারে। লেখেন যে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে, লেখেন সরকারের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে, সরকারের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সরকারের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে আদালত সরকারকে না শুনে আদালত সরকারকে না শুনে কোনো অন্তর্বর্তীকালীন কোনো অন্তর্বর্তীকালীন কোনো অন্তর্বর্তীকালীন বা একতরফা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিবে না। একটু উদাহরণ দেই, ভালো বুঝবেন। ধরেন আপনার বাড়ির সামনে দিয়ে বিশ্ব রোড হচ্ছে, যেখানে আপনার জায়গা আছে, এখন আপনি চাইতেছেন না আপনার জায়গা সরকারের এই রাস্তা করার জন্য দিতে দিতে ঠিক আছে। এখন আপনি সরকার যাতে আপনার জায়গা দখল করতে না পারে এই মর্মে আপনি স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করে দিয়েছেন, এবং সেই সাথে সাথে কি অস্থায়ী নিষেধাজ্ঞাও চাইছেন এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাও চাইছেন। তো আমরা নর্মালি জানি কি, যে অস্থায়ী নিষেধাজ্ঞা মানে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা অপর পক্ষে না শুনেই দেয় নাকি। কিন্তু যে ক্ষেত্রে প্রতিপক্ষ হচ্ছে সরকার, সেই ক্ষেত্রে কোনো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা হবে না। ইভেন সরকারের তো অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানির জন্য নোটিশ দেওয়া হয়, নোটিশ দেওয়া হয় না? সাধারণত নোটিশ অনুযায়ী যখন কেউ হাজির না হয় তখন তো আমরা একতরফা আদেশ পাই, মনে আছে না? যে বাদী বিবাদী যেই আসুক না কেন একতরফা আদেশ হয়, কিন্তু সরকারের নোটিশ দিছে, সরকার আসে নাই, তবুও সরকারের বিরুদ্ধে একতরফা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিবে না। বুঝতে পারছেন? সরকারের বিরুদ্ধে একতরফা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দিবে না। সরকারের বিরুদ্ধে যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতেই হয়, অবশ্যই সরকারের কি শুনানির সুযোগ দিবে, তারপরে হচ্ছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দিবে। এখন রুবেল ভাবতেছে যে সরকার মানে কারে হাজির হওয়ার নির্দেশ দিবে? কারে বলেন দি? প্রধানমন্ত্রী রে? কারে? কারা দেবা যারা কারা? ডিস্ট্রিক্ট কালেক্টর বা সচিব, ঠিক আছে। জি, বুঝতে পারছেন? তাহলে এখানে আমাদের 39 আদেশের 5 কতে বেশ কতগুলো বিধান আছে। 5 কতে প্রথমে বললো যে অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক খরচ কয় টাকা ভাই? 10,000 টাকা।
তারপরে আমরা জানলাম এই আহ, নিষেধাজ্ঞার ক্ষেত্রে এই শুনানি শেষ করতে হবে কয় দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। তারপরে আমরা জানলাম যে কোনো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বা একতরফা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিবে না কার বিরুদ্ধে? তবে কোনো প্রাইভেট পার্সন যদি হয়, বেসরকারি ব্যক্তি হয়, তার বিরুদ্ধে দিতে কোনো সমস্যা নাই। বুঝছেন? হ্যাঁ, আছে ওই টাইপের। 56 কত খেয়াল নাই আমার। দেখেন, প্রতিকার দেখেন, দেওয়ানি কার্যবিধির 39 আদেশের বিধি আন্ডারলাইন করেন, 1, 2, 4, 10, একটু আগে বলছি। 1, 2, 4, 10 বিধির অধীন প্রদত্ত কোনো আদেশ হলো আপিলযোগ্য আদেশ, এই ক্ষেত্রে আপিল করা যাবে। তাতে 1, 2, 4, 10-এর অধীন আদেশটা কি হোক, মঞ্জুর হোক অথবা না মঞ্জুর হোক। বুঝতে পারছেন? এখন আমরা একটু পড়ি, দেখেন যে 39 আদেশের 1 এবং 2 বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনে যে দেখেন মঞ্জুর বা প্রত্যাখ্যান করে প্রদত্ত কোনো আদেশ হলো আপিলযোগ্য আদেশ, তাই এর বিরুদ্ধে কি করা যায়? তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, এটা একটা আপিলযোগ্য আদেশ। তারপরে দেখেন 39 আদেশের 2-4 বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করা হতে বিরত রাখার জন্য আদালত সম্পত্তি ক্রোকের কোনো আদেশ দিলে, কিসের আদেশ? এবং অমান্যকারীকে দেওয়ানি কারাগারে আটক আদেশ দিলে তাও হলো কি আপিলযোগ্য আদেশ, তাই এর বিরুদ্ধে আপিল করা যাবে। কারণ 2-4 মানেই তো 2, 1, 2, 4, 10 আপিলযোগ্য আদেশ না? তারপরে দেখেন 39 আদেশের 4 বিধি, দেখেন রাউটার ব্যবহার করে হলো 17 সাল থেকে। আচ্ছা, আচ্ছা দেখেন তাহলে, শুনতে পাচ্ছেন অনলাইনে যারা আছেন ভাই? তো তাই এর বিরুদ্ধে আপিল করা যাবে। 39 আদেশের 4 বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পরিবর্তন বা বাতিলের আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারে, এটা আমরা জানি। এখন 39 আদেশের 10 বিধির অধীন আন্ডারলাইন করেন, অর্থ জমাদানের কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। কি কি জমাদান? অর্থ জমাদান। এইটা 39 আদেশের 10 বিধি কারো মনে আছে? বিথিকার তো শিওর মনে আছে, আছে না বিথিকা? আচ্ছা শুনেন, 39 আদেশের 10 বিধি আপনাদের দরকার নাই, বাট তারপরে আমি একটু ব্যাখ্যা দেই। জাস্ট 39 আদেশের 10 বিধি, ওই অর্থ জমাদান এই শব্দটা একটা গোল দিয়ে রাখেন। ধরেন অর্থের মামলার ক্ষেত্রে বা কোনো অস্থাবর সম্পত্তির মামলার ক্ষেত্রে ওই বিষয়টা অনেকটা এরকম যে বাদী আবেদন করছে যে বিবাদী যাতে ওই সম্পত্তি হস্তান্তর করতে না পারে। ধরেন বাদীর কাছে বেশ কতগুলো টাকা আছে, বা বাদীর কাছে অস্থাবর সম্পত্তি আছে, মানে বিবাদীর কাছে বেশ কতগুলো টাকা আছে বা অস্থাবর সম্পত্তি আছে। এখন বাদী অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছে যাতে বিবাদী ওই টাকা হস্তান্তর করতে, মামলা যতদিন পর্যন্ত নিষ্পত্তি না হচ্ছে ওই টাকা যাতে হস্তান্তর করতে না পারে, বা ওই যে যে অস্থাবর সম্পত্তি আছে হস্তান্তর করতে না পারে। এখন শুনানিতে আইসা বিবাদী বলতেছে যে ওর অনার, এই টাকা যদিও আমার হেফাজতে আছে, বাট এই টাকার মালিক অ্যাকচুয়ালি আমি না, এই টাকার মালিক হচ্ছে আমার বড় ভাই বা আমার বন্ধু অমুক, সে তার টাকা আমার কাছে রাখছে, দরকার হলে এই যে দেখেন আমার প্রমাণপত্র আছে, এই টাকার মালিক সে আমি না, বা এই অস্থাবর সম্পত্তির মালিক আমি না, এই সোনা গহনার মালিক হচ্ছে অমুক। তখন আদালত বলবে যে ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তুমি মালিক না, তাহলে তুমি এটা আদালতের হেফাজতে জমা দাও, অথবা যারটা তারে ফেরত দাও। বুঝতে পারছেন? তাহলে যখন আদালত কোনো ব্যক্তিকে বলতেছে যে তুমি অস্থাবর সম্পত্তি হস্তান্তর করবা না বা হস্তান্তর থেকে বিরত থাকো, তখন সে যদি বলে যে এই সম্পত্তির মালিক আমি না, তখন আদালত কি বলতে পারে যে তুমি এই এই অস্থাবর সম্পত্তি, এই টাকা পয়সা হয় আদালতের হেফাজতে জমা দাও, আর নাইলে তুমি যারা বলতেছো যে মালিক সে, তারটা তার কাছে ফেরত দাও। কাহিনী বুঝছেন? আচ্ছা, ধরেন এইভাবে চিন্তা করেন যে রায় যখন কোনো জমি হস্তান্তর করতে যায়, জমি হস্তান্তর করতে গেলে তখন বলে না যে রায়ের পূর্বে ক্রোকের আবেদন আপনি করছেন যে তার সম্পত্তি জমি ক্রোক করা হোক। এখন ক্রোকের আগে তো তার কাছে জামানত চাই না ভাই? জামানত চাই যে এত টাকা জামানত দেন। এখন তার জামানত সে দেখা হলো যে এরকম আমার জামানত দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু জানা গেল যে তার বাসায় এত টাকা আছে বা তার অ্যাকাউন্টে এত লাখ টাকা আছে, তখন সে বলতেছে যে যদিও আমার অ্যাকাউন্টে আছে, বাট এই অ্যাকাউন্টের টাকার মালিক আমি না, এই টাকার মালিক কে?
অমুক, এই যে দেখেন অমুক তারিখে আমার ব্যাংকে ট্রান্সফার করছে, অ্যাকচুয়ালি আমি মালিক না। তখন আদালত 39 আদেশের 10 বিধিতে আদেশ দিবে যে তুমি যেহেতু মালিক না, তাহলে যার টাকা তারা ফেরত দাও অথবা এই টাকা আদালতে জমা দাও। এখন এই আদেশের বিরুদ্ধে, যার বিরুদ্ধে আদেশটা গেল, তার প্রতিকার কি? আপিল। বুঝতে পারছেন? এ হচ্ছে 39 আদেশের কত বিধি? 10 বিধি। এখন একটু লেখেন 39 আদেশের বিধি 6। 39 আদেশের বিধি 6 একটু লেখেন। লেখেন প্রকৃত অস্থাবর সম্পত্তি, প্রকৃত অস্থাবর সম্পত্তি, প্রকৃত অস্থাবর সম্পত্তি পচনশীল হলে আদালত বিক্রির আদেশ দিতে পারে। প্রকৃত অস্থাবর সম্পত্তি পচনশীল হলে আদালত কিসের আদেশ দিতে পারে বলেন? বিক্রির আদেশ দিতে পারে। 39 আদেশে ক্রোক করে কোন সময় বলেন তো, মনে আছে কিনা? 39 আদেশে কোন সম্পত্তি ক্রোক করে কখন? যদি বিক্রি করার সুযোগ। মিস ভাইলেশন কেসে ক্রোক করে না? ক্রোক করে কিনা? ক্রোক করে। বা অন্য যে কোনো ক্রোক, যে সম্পত্তি ক্রোক করছে, এই ক্রোককৃত সম্পত্তিটা যদি কি হয়, পচনশীল হয়। এখন পচনশীল হইলে ধরেন এক এক কি বলে, এক ট্রাক তরমুজ, তরমুজ তো আর আজীবন রাখা যাবে না, তাহলে অবশ্যই সেটা কি করতে হবে? বিক্রি করতে হবে। ধরেন 50 আড়ি দই, দই তো আর রাখা যাবে না, তাহলে এটা কি করতে হবে? বিক্রি করতে হবে। জি। এখন এই যে আমরা চলে আসি দেখেন 95 ধারায়। ভাই 95 ধারা, অপর্যাপ্ত কারণে গ্রেফতার, ক্রোক বা নিষেধাজ্ঞার আদেশ লাভ করলে ক্ষতিপূরণ। এখানে একটা জিনিস দেখেন, একেবারে সবার আগে আমরা গতকাল পড়ছিলাম 38 আদেশের 4 বিধিতে কি? গ্রেফতার বা আটক। তারপরে পড়ছিলাম 38 আদেশের 5-6তে কি? ক্রোক। আর আজকে পড়লাম কি? অস্থায়ী নিষেধাজ্ঞা। এবং ওখানে একটা সিরিয়াল মনে রাখেন, 94 এতে হলো আটক, 94 বিতে ক্রোক, 94 সিতে কি? অস্থায়ী নিষেধাজ্ঞা। এবং একটু আগে যে বিধানটা বললাম যে মামলা চলাকালীন সময়ে যার পক্ষে গ্রেফতার, ক্রোক বা নিষেধাজ্ঞার আদেশটা পেয়েছিল, মূল মামলায় যদি সিদ্ধান্ত তার বিরুদ্ধে যায়, তাহলে যে ক্ষতিগ্রস্ত হইলো সে তার কাছে চাইবে যে আমার ক্ষতিপূরণমূলক খরচ দেওয়া হোক, সর্বোচ্চ কত? 10,000 টাকা। বাট 39 আদেশের 5 পথে এই 10,000 টাকাটা শুধু লেখছে কিসের ক্ষেত্রে? অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে। কিন্তু 95 ধারায় কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা সহ আটক, ক্রোক সবই লিখেছে। দেখেন, যে কোনো মকদ্দমায় গ্রেফতার বা ক্রোক কার্যকর করা হয়ে থাকলে বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়ে থাকলে, যদি আদালতের কাছে আন্ডারলাইন করেন প্রতীয়মান হয় যে উক্ত গ্রেফতার, ক্রোক বা নিষেধাজ্ঞা অপর্যাপ্ত কারণে করা হয়েছে। যদি গোল দিবেন বাদী পক্ষ পরাজিত হয়, বাদী পক্ষ পরাজিত হয়, একটা জিনিস কি দেখছেন, আটক করে সর্বদা কারে? বিবাদীকে। ক্রোক করে সর্বদা কার সম্পত্তিকে? মানে 38 আদেশ অনুসারে। বাট অস্থায়ী নিষেধাজ্ঞা কিন্তু সর্বদা বিবাদীর পক্ষে না, এটা বাদীর পক্ষে হইতে পারে, বিবাদীর পক্ষ হইতে পারে। দেখেন, যদি বিবাদী পক্ষ, বাদী পক্ষ পরাজিত হয় এবং আদালতের নিকট প্রতীয়মান হয় যে উক্ত মকদ্দমা দায়ের করার কোনো সঙ্গত বা সম্ভাব্য কারণ ছিল না, সেই ক্ষেত্রে আন্ডারলাইন করেন বিবাদী আদালতে আবেদন করতে পারে এবং আদালত উক্ত আবেদনের প্রেক্ষিতে বাদীর যে ব্যয় ও ক্ষতি হয়ে থাকে, বিবাদীর যে ব্যয় ও ক্ষতি হয়ে থাকে, তার কারণে বাদীর বিরুদ্ধে যুক্তিসঙ্গত রূপে অনধিক বল দিবেন 10,000 টাকা খেসারত বা ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। এই যে 39-এর যে বাচ্চা, এটা তো 35-এর পরের বিপরীত, তাই না? কেন বিপরীত? আর 35-এর পদে তো কোনো দাবি বা ক্ষতিপূরণের দাবি হচ্ছে 20,000 টাকা। এইটাই হচ্ছে 10,000। হ্যাঁ, ওই যে 3টার ক্ষেত্রে ক্রোক, গ্রেফতার আর কি নিষেধাজ্ঞা। জি। স্যার এই ক্ষেত্রে বাদই দেবে বিবাদীকে। নিষেধাজ্ঞার ক্ষেত্রে তো বাদী বিবাদে যে কেউ, যে হারছে সে দিবে আর একজনকে। আর ক্রোক বা আটকের ক্ষেত্রে বাদী তো মামলায় হারছে, তাহলে এই জায়গা বাদী 10,000 টাকা দিবে কারে? বিবাদী। বাট নিষেধাজ্ঞার ক্ষেত্রে কিন্তু যে কেউ হতে পারে আর কি। জি। তো বিগত বছরের প্রশ্ন দেখেন,
আপনি জাস্ট এতটুকু মনে রাখবেন যে 39 আদেশের আহ, যে বিধানটা, এটা নিষেধাজ্ঞা তো আমরা কি পড়লাম, বাদীও করতে, বাদীও চাইতে পারে, বিবাদীও চাইতে পারে। আর ক্ষতিপূরণমূলক খরচ 10। আচ্ছা, তাহলে ভাই ক্ষতিপূরণমূলক খরচ সাধারণত 20,000 টাকা, বা তিনটা ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক খরচ কত? 10,000 টাকা। সেই তিনটা ক্ষেত্রে হলো কি, আটক, ক্রোধ, আর একটা কি, অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এখন আমাদের যে দেওয়ানি কার্যবিধিতে বা সুনির্দিষ্ট প্রতিকার আইনে অ্যাড ইন্টারিম ইনজাংশন বা অন্তর্বর্তীকালীন ইনজাংশনের কিন্তু কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই, বাট অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা এই অ্যাড ইন্টারিম ইনজাংশন শব্দটা এক জায়গায় উল্লেখ আছে, সেটা হলো 39 আদেশের 5 ক। ওই যে সরকারের বিরুদ্ধে দিবে না, বুঝতে পারছেন? আর সংজ্ঞা দেওয়া না থাকলে তো আমি আপনাদের বুঝাইলাম। আর আমাদের 94 ধারা, এখন বিগত বছর প্রশ্ন পড়বো, বাট বিগত বছর প্রশ্ন পড়তে হইলে আমাদের 94 ধারাটা তার আগে একটু মনে রাখা দরকার। 94 ধারা মোট 5টা জিনিস আছে। তো আমরা তিনটা অলরেডি জানছি, 94 ক, 94 খ, 94 গ, এবং এই তিনটা আপনার সিরিয়ালি মনে রাখবেন কিভাবে জানেন? ওই যে সবার আগে পড়ছিলাম আটক, তারপরে ক্রোক, তারপরে কি, অস্থায়ী নিষেধাজ্ঞা। তাহলে এখন এরপরে পড়বানি রিসিভার, তাহলে রিসিভার হলো 4 নম্বরে। তো তার মানে 94 ক আটক বা গ্রেফতার, 94 খ ক্রোক, 94 গ বা সি এটা কি, নিষেধাজ্ঞা। আর 94 ডি এটা কি, রিসিভার। আর 94 ই এটা হলো বিবিধ। যাই হোক, তো আমরা একটু বিগত বছরের প্রশ্নটা দেখি, দেখেন। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর কোন বিধানটি নিষেধাজ্ঞা সম্পর্কিত নয়? বলছে যে নিচে যা যা আছে তার মধ্যে কোনটা নিষেধাজ্ঞা সম্পর্কিত নয়। দেখেন, আমরা জানি সেকশন 94 সি, এটা কি আছে, অস্থায়ী নিষেধাজ্ঞা। অর্ডার 39 রুল 1-2, এটাও কি, অস্থায়ী নিষেধাজ্ঞা। অর্ডার 39 রুল 5A, 39 মানেই তো কি, নিষেধাজ্ঞা। তাহলে নিচের কোনটি নিষেধাজ্ঞা সম্পর্কিত নয়? 94 ই। বুঝতে পারছেন? এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন পরীক্ষা দিতে যাব অনেক সময় দেখবেন যে 4টের ভিতর কোনটা উত্তর সেটা আপনি জানেন, আর অনেক সময় উল্টা, যে 4টের ভিতর কোন 3টা উত্তর না এটা আপনি জানেন। তাহলে যেটা আপনি জানেন না ওটাই হচ্ছে কি, উত্তর। তাহলে এখানে এই প্রশ্নটা কি বুঝছেন আপনারা? আচ্ছা, ব্যাখ্যাটা একটু করলে আরো ভালো বুঝবেন। দেখেন, যে ন্যায় বিচারের উদ্দেশ্যে যেন ব্যাহত না হয় সেজন্য 94 গ ধারায় আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে, বা কেউ তা অমান্য করলে দোষী ব্যক্তিকে দেওয়ানি কারাগারে আটক করতে পারে এবং তার সম্পত্তি ক্রয় ও নিলাম বিক্রয়ের আদেশ দিতে পারে। 94 উমা ধারায় আদালতের কাছে যেরূপ ন্যায্য ও সুবিধাজনক প্রতীয়মান হয় সেরূপ মধ্যবর্তী আদেশ প্রদান করতে পারে। 94 কতে আছে আটক, 94 খতে আছে ক্রোক, 94 গতে আছে নিষেধাজ্ঞা, 94 ঘতে আছে রিসিভার, আর 94 উয়াতে বলছে যে আদালতের কাছে ন্যায্য বা সুবিধাজনক হয় এরকম যে কোনো আদেশ, উপরে যে কোনো আদেশ দিতে পারে। বুঝছেন? তো উপরের অপশন গুলো তো আমি ব্যাখ্যাই করলাম, যে 94 সি তেও নিষেধাজ্ঞা আছে, 39 আদেশের 1-2 তেও আছে, 5 কতেও আছে। আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসি। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার বিরুদ্ধে মামলা করার বিধান আছে কততে বলেন তো? এই সবচেয়ে ভালো যে মিনিমাম পড়াশোনা, মানে ন্যূনতম পড়াশোনা করলে আপনার জানা উচিত। কারণ 26 দেশে তো কমিশন, 25 দেশে আছে হলো খরচ রিলেটেড, মানে ওই যে সরকার মামলা খারিজ বিদেশে থাকলে, বাদী বিদেশে থাকলে এই টাইপ। দেওয়ানি কার্যবিধির 38 আদেশ হলো রায়ের পূর্বে আটক প্রয়োগ, আর অস্থায়ী নিষেধাজ্ঞা আসে কততে, 39 আদেশে। তাহলে 2-এর 3 বিধিতে কি মামলা করে? মিস ভায়োলেশন কেস বা মিসেলেনিয়াস ভায়োলেশন কেস। এবং এই মামলা করলে তারে দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে অনধিক কয় মাস, 6 মাস, আর তার সম্পত্তি ক্রোক করতে পারে। আর 39 2-এর 4-এ বলছে সম্পত্তি ক্রোক কয় বছরের বেশি থাকবে না, আর যদি ভঙ্গ করা অব্যাহত থাকে তাহলে ওই সম্পত্তি কি করবে? 3 নম্বর প্রশ্নটা দেখেন, আদালত প্রদত্ত অস্থায়ী নিষেধাজ্ঞাদেশ অমান্যের ক্ষেত্রে অমান্যকারী পক্ষকে দেওয়ানি কয়েদে, একটা জিনিস দেখেন, আছে তো 15 সালের প্রশ্ন, দেওয়ানি কয়েদে আটক রাখা যায় অনূর্ধ্ব কত, 6 মাস। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গের ফল কি হতে পারে? 6 মাসের বিনাশ্রম জেল, দেওয়ানি কারাগারে 6 মাসের আটক। পান না? অবশ্যই আছে, 2012 সালের প্রশ্ন তো আছে। যাই হোক, তো আমরা সেলফ প্র্যাকটিসে যদি চলে আসি, মোটামুটি এখানে যা আছে পারবেন। এই
এখানকার 6 নাম্বার প্রশ্নটা দেখেন, সেলফ প্র্যাকটিসের যদিও 6 হবে না, অ্যাকচুয়ালি সিরিয়ালি হবে 3 নাম্বার। যে দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 2-1 বিধির অধীন বিবাদীকে ড্যাশ করা হতে বিরত রাখতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। কি কি? চুক্তি ভঙ্গ আর একটা কি? প্রতিসাধন। 3 নাম্বারটা দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয় কি দ্বারা? যদি বলে অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন, যদি বলে নিয়ন্ত্রিত হয় বা মঞ্জুর করে তাহলে হবে দেওয়ানি কার্যবিধি 1908-এর কত আদেশ? 39 আদেশ। তো তারপরে 6 নাম্বার প্রশ্নটা এখানে দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আদালত ক্রোক আদেশ দিলে তার সর্বোচ্চ কতদিন পর্যন্ত বলবৎ থাকতে পারে? কতদিন? কত বলেন? 1 বছর। 7 নাম্বার প্রশ্নে চলে আসি, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনকারী অপর পক্ষকে নোটিশ দিলেন, উক্ত নোটিশ বিনা জারিতে ফেরত আসলে আবেদনকারী নোটিশ ফেরত আসার কতদিনের মধ্যে আবার নোটিশ দিবেন? 39 আদেশে যত দিন আছে সব 7 দিন। 7 দিনের মধ্যে শুনানি শেষ করবে, ফেরত আসলেও 7 দিনের মধ্যে নোটিশ দিবে। তারপরেরটা দেখেন, 9 নাম্বার প্রশ্ন, দেওয়ানি কার্যবিধির অধীন অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বা অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে অন্যান্য খরচের সাথে কত টাকা ক্ষতিপূরণমূলক খরচ কম্পেনসেটরি কস্ট প্রদানের আদেশ দিতে পারে? সর্বোচ্চ কত টাকা? 10,000 টাকা। আর এই যে 10,000 টাকা, এটা 39 কয়ের সাথে সাথে 39 আদেশের 5 কর সাথে সাথে আর কোথায় আছে? 95 ধারা। আচ্ছা, তারপরে দেখেন, দেওয়ানি কার্যবিধির 39 আদেশের কোন বিধির অধীন প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে? কোন 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 বিধি? 1, 2, 4, 1, 2, 4, 10। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, প্রতিকার কি? আপিল। 15 নম্বর প্রশ্নটা দেখি আমরা, আদালত একটি দেওয়ানি মোকদ্দমায় বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করে, বিবাদী উক্ত অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আদালত বিবাদীকে 1 মাসের কারাদণ্ড দেয়। উক্ত আদেশের বিরুদ্ধে বিবাদী প্রতিকার কি বলেন? বাদী হোক বিবাদী হোক, কারাদণ্ড তো যে অমান্য করার কারণে কারাদণ্ড দিতে 39 আদেশের 2 বিধি, 2 এর ওই যে 2 এর 3, তাহলে 39 আদেশের 2 বিধি মানে এটা কি আদেশ? আদেশ। তারপরে 18 নম্বর প্রশ্নটা দেখেন, এটা গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন আদেশ বা বল দিবেন ইন্টারলোকিটারি অর্ডারস দেওয়া যেতে পারে যদি মোকদ্দমার বিষয়বস্তু হয় অস্থাবর সম্পত্তি এবং পচনশীল। এটা গুরুত্বপূর্ণ, পাইছেন? অন্তর্বর্তীকালীন আদেশ বা ইন্টারলোকিটারি অর্ডারস দেওয়া যেতে পারে যদি মোকদ্দমার বিষয়বস্তু কি হয়? অস্থাবর সম্পত্তি এবং পচনশীল হয়। তারপরে দেখেন 19 নাম্বারটা, আদালত অন্তর্বর্তীকালীন আদেশ দিতে পারে যদি অস্থাবর সম্পত্তিটি কি হয়? আপনার পচনশীল হয়, দ্রুত এবং স্বাভাবিক ক্ষয়শীল হয়। এবং সর্বশেষ প্রশ্ন 20 নাম্বারটা দেখেন, দেওয়ানি কার্যবিধির 95 ধারার অধীন অপর্যাপ্ত কারণে দেওয়ানি আটক, রোগ বা নিষেধাজ্ঞার আবেদন করার কারণে আবেদনকারীকে ড্যাশ টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে। সর্বোচ্চ কত টাকা? সর্বোচ্চ 10,000 টাকা। তো এই ছিল আমাদের অস্থায়ী নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞা সম্পর্কে আপনাদের সামগ্রিক একটা আলোচনা। এছাড়া আমি এইভাবে একটু বলে দিই যে অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে, অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয় দেওয়ানি কার্যবিধির 39 আদেশে। স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা প্লাস নিয়ন্ত্রণ উভয়ই হয় সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে। আবার বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলাও করা হয় বা নিয়ন্ত্রিত হয় সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে। তাইলে আমার নিষেধাজ্ঞার ক্ষেত্রে শুধুমাত্র নিয়ন্ত্রিত হয় অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ানি কার্যবিধির কত আদেশ অনুসারে? 39 আদেশ অনুসারে। যদি আপনাকে বলে যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার সংজ্ঞা দেওয়া হয়েছে কোন আইনে, কোন আইনে আছে? কোন আইনে নাই। আচ্ছা, আর আর যেটা বিধান, আর একটা বিধান বলেই দিই, সেটা হলো যে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে আমরা তো জানি যে নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক প্রতিকার কি? আপিল। কিন্তু যদি বলে যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আপনার আদেশ আপনার বিরুদ্ধে গেছে, তাইলে প্রতিকার কি? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিকার হলো যে অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানিতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বাতিলের আবেদন করা। আমার কোনো, হ্যাঁ, বুঝতে পারছেন? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা যদি দেয় তাহলে যার বিরুদ্ধে দিল তার প্রতিকার হলো অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানিতে সেটা কিসের আবেদন করা? বাতিলের আবেদন করা। না রিভিশন না, বলেন যে কার্যবিধি নিয়ন্ত্রিত হয় হুম। আর সুনির্দিষ্ট কেমন বলছে স্যার? আমি লিখছি সুনির্দিষ্ট প্রতিকার হলো দেওয়ানি কার্যবিধি অনুসারে অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয়, আর অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে।
কি লেখা লাগে? আর কি লেখেন নাই বলেন? না আমি লিখতে আচ্ছা পারি। ঠিক আছে। তো অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে আমার সামনে যারা আছেন বা অনলাইনে যারা আছেন কোনো প্রশ্ন আছে কিনা? আপনি যদি এতটুকু মাথায় রাখেন তাহলে যে কোনো প্রশ্ন আসলে ইনশাল্লাহ উত্তর করতে পারবেন। তো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, নাহলে আমরা আজকে সরাসরি ক্লাস টেস্টে চলে যাব। হ্যাঁ বলেন, প্রশ্ন আছে কিনা প্লিজ। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। নেটওয়ার্কে একটু সমস্যা। স্যার ক্ষতিপূরণমূলক খরচে যে পাশের ওখানে লাস্ট প্যারাতে লেখা আছে যে খরচ পেতে পারে সিদ্ধান্ত আদালত মামলা সিদ্ধান্ত গ্রহণকালে অন্য পক্ষ যে খরচ পেতে পারে তার হুম হুম হুম। অতিরিক্ত ক্ষতিপূরণমূলক খরচ অন্য পক্ষের অনুকূলে মঞ্জুর করবে, যা 10,000 টাকার বেশি না। তার মানে স্যার আগে যে ওর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে কিংবা যে কোনো কারণে যে ক্ষতিটা ওর হয়েছে সে ক্ষতিটা তো পাবেই, ওর অতিরিক্ত হিসেবে 10,000 পাবে স্যার সর্বোচ্চ। আচ্ছা ধন্যবাদ। ধরেন একটা মামলায় ওই যে খরচ পেতে পারে বলতে, আমরা যখন রিটেনের পড়া পড়বো ওখানে আরজিতে একটা কলাম থাকে, আরজিতে আরজিতে একেবারে সব শেষে ধরেন দখল পুনরুদ্ধারের মামলা বা টাকা উদ্ধারের মামলা। তো ওই জায়গায় আমি আমি অমুকের কাছে এত টাকা পাই, সব শেষে এসে লিখবো এর আমার টাকা যাতে সে দিয়ে দেয় এই মর্মে আমার পক্ষে ডিক্রি দিতে মর্জি হয়। এবং আর একটা ওই জায়গায় আর একটা ব্যাপার আমরা চাই, সেটা হলো আমি যে প্রতিকার চাই এটার সাথে সাথে এই যে আমার মামলা করতে যে খরচ হইলো এই খরচটা দিতেও আমার কি হয়, মর্জি হয়। কারণ আমি যখন সৃষ্টিকর্তার কাছে চাইবেন, আদালতের কাছে চাইবেন, তখন তো আপনার কোনো কমতি যেন না থাকে। আমার আমার মূল জিনিস চা হলো দখল, মূল জিনিস চা হলো টাকা, কিন্তু এর সাথে সাথে আমি অন্য চাও যা আছে সবকিছু কি চাইবো। তো এই জায়গায় ওই খরচটা বলতে হচ্ছে আপনার সাধারণ খরচ, যে আদালত অন্যান্য যে খরচ আছে সেটার তো সাথেই আরো এই যে যে সে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ তার পক্ষে পাইছিল বাট মূল মামলায় সিদ্ধান্ত তার বিরুদ্ধে গেছে, তাহলে এই ক্ষেত্রে সে ক্ষতিপূরণমূলক খরচ দিবে আরো কত টাকা? 10,000 টাকা। কারণ সাহেব। সত্যিকারের যে নিষেধাজ্ঞা স্যার বুঝতে পারছি স্যার, মানে যেটা যেটা তার ক্ষতি হচ্ছে সেটা তো পাবেই, পাশাপাশি এর অতিরিক্ত হিসেবে এই টাকাটা পেতে পারে সে। তাহলে তো আপনার অস্থায়ী নিষেধাজ্ঞায় নামঞ্জুর হয়েছে, রিভিশন আপিল। আপিল আপিল। আচ্ছা আর কোনো প্রশ্ন সামনে যারা আছেন? আপনারা প্রশ্ন করতে ভয় পাবেন না, বোঝেন আর না বোঝেন প্রশ্ন করবেন। বিথিকা আপনার কোনো প্রশ্ন আছে? তানভীর সাহেব। ভাবতেছি যে 144 মানে করা কি লাভজনক নাকি এটা লাভজনক হবে? আচ্ছা ধন্যবাদ, আমাদের তানভীর সাহেবের উত্তর দিয়ে আগে। 144 লাভজনক নাকি দেওয়ানি মামলা করা লাভজনক? এটার উত্তর হচ্ছে, ধরেন আপনি যখন ফুটবল খেলার উদাহরণে দেই, দেখবেন যে আমরা ফুটবল খেলতে গেছি, ফুটবল খেলতে গিয়ে হঠাৎ একজন পড়ে গেছে বা পায়ে ব্যথা পাইছে, তখন সে ওই ম্যাচটা আরো খেলতে চায়। দেখবেন মেসি রোনালদো হইলে কেউ মাঠ থেকে উঠে না, তখন সে ইনস্ট্যান্ট একটা ম্যাজিক স্প্রে নেয়। ম্যাজিক স্প্রে পায়ে নিলে প্রাথমিকভাবে ব্যথাটা কি চলে যায়। চলে যায়, কিন্তু আলটিমেটলি ম্যাচ শেষে জানা যায় যে তার লিগামেন্ট ছিঁড়ে গেছে বা হাড় ভেঙে গেছে। তখন কিন্তু আর ম্যাজিক স্প্রেতে কি হবে না, কাজ হবে না, তখন কিন্তু ডাক্তারের কাছে যে আসল ট্রিটমেন্টই নেওয়া লাগবে। তো আমাদের ফৌজদারি কার্যবিধির 145 144 এগুলা হচ্ছে আপনার ম্যাজিক স্প্রে, বাট আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে কি দেওয়ানি মামলা। বুঝতে পারছেন? এখন ফৌজদারি কার্যবিধির বলতে পারেন যে 144 ধারা 145 ধারা মামলা তাইলে কেন তো বেশি হয়, কেন দেওয়ানি মামলা হয় না? ওই যে বললাম যে আমার তো অনেক সময় মক্কেলের অত দেওয়ানি মামলার অত ধৈর্যও নাই, অত কোর্ট ফিস দেওয়ারও টাকা নাই। আবার যে উকিল সাহেবের কাছে গেছে সেও দেখা গেল দেওয়ানি মামলা করে না, সে বললো যে তুমি এই মামলাই দ্রুত আশু প্রতিকারের জন্য মামলাটা করা দরকার, এটা করো। তো ওই 144 145 এর যে মামলা এটা হচ্ছে আপনার কি প্রতিকার ভাই? ওই ম্যাজিক স্প্রে। বাট আপনি যদি স্থায়ী পার্মানেন্ট সলিউশন পেতে চান তাহলে আপনাকে দ্বারস্থ হতে হবে কার কাছে? দেওয়ানি আদালতে। বুঝতে পারছেন? আর কোনো প্রশ্ন? ওই মানে না শুনেই প্রতিকার পাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন যে আবেদনটা করা হয়, হুম। ওইটা না মঞ্জুর হইলে অস্থায়ী নিষেধাজ্ঞা কি হলো না? আপনার প্রশ্ন বুঝি নাই আমি। উনি বলতে আমি বুঝছি কোন বিষয়টা বলেন। আপনি অন্তর্বর্তীকালীন তো নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে চাই জি দুটো প্রতিকার। জি। যে আমার অস্থায়ী নিষেধাজ্ঞাও দেন না সাথে সাথে আমার অন্তর্বর্তীকালীন উনি কিছু অস্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা কিন্তু দেবে না সাথে। আমি অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করছি বাট আমারও অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত
উভয় পক্ষরে শুনে দিবে। দেবে আর ওইটা হলো না শুনে দেবে। এই থামেন, অস্থায়ী নিষেধাজ্ঞা উভয় পক্ষরে শুনে দেবে, কিন্তু আমি চাইতেছি এরকম অস্থায়ী নিষেধাজ্ঞা তো উভয় পক্ষরে শুনে দিবে, বাট শুনতে গেলে তো আমার ক্ষতি যা হওয়ার হয়ে যাবে না, তাতে যতদিন পর্যন্ত তারে না শুনতেছি আমার একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেয়া হোক অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানির আগ পর্যন্ত, তার মানে ওইটার ব্যাপ্তি হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানির আগ পর্যন্ত। ওই সময় যদি আমি চাই কিন্তু দিল না, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। না, কোনো প্রতিকার নাই। দেখেন, মাইনে নিতে হবে। আচ্ছা আর কোনো কিছু বল। যে আদেশটা আমাকে দিল না, আমি চাই না, এটা তো অন্তর্বর্তী দেয় নাই, হয়তো দেয় নাই, তো ওই আদেশের বিরুদ্ধে আমি বিচার করবো। অন্তর্বর্তীর বিরুদ্ধে মিস আপিল করেন? করেন? আচ্ছা ঠিক আছে, করতে পারেন তাহলে, আমার এক্সাক্ট ঠিক জানা নাই। আচ্ছা, কারণ ওই দরখাস্ত তো আপনার ওই হিসেবে করতে পারেন যে 39 আদেশের একে আপনি তো চাইছেন নর্মালি নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা, কিন্তু সাথে সাথে আপনি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চাইতেছেন। এখন অস্থায়ী নিষেধাজ্ঞাটা চাইতে হইলে তো উনার মানে অস্থায়ী নিষেধাজ্ঞা যে উনি দেয় নাই বিষয়টা তো তা না, অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে হলে তো আবার অপর পক্ষরে কি শোনা লাগবে। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে আমি অস্থায়ী নিষেধাজ্ঞা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চাইলাম কিন্তু আমারে দিল না। আচ্ছা, সেক্ষেত্রে আপনি চাইতে পারেন, কিন্তু ওই ওই যে বললেন যে যেহেতু আমার ওই দরখাস্তের বাকি অংশটুকু নামঞ্জুর করতেছে, তাহলে আমি আপিল করা যায়, কিন্তু আপিল করে কি ফল আসে, মানে দেরি হয় না? হ্যাঁ, আচ্ছা যাই হোক। আর আর কিছু বলেন, আর কোনো প্রশ্ন? তাহলে ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এখন আমাদের ফৌজদারি কার্যবিধির অতিরিক্ত ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে। আমাদের আগামী দিনের পড়া সোমবারে সোমবারে দেওয়ানি কার্যবিধির ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে, যার বিষয়বস্তু হচ্ছে ওই থেকে পড়বেন আদেশ 23 থেকে এই 39 পর্যন্ত, আদেশ 23 থেকে 39। এবং আমরা সোমবারে দেওয়ানি কার্যবিধি রিসিভার থেকে শুরু করব। ধন্যবাদ। আর আজকে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আগামী শনিবার, আমাদের ফৌজদারি কার্যবিধির বলে দিই, ফৌজদারি কার্যবিধির 404 থেকে 565 পর্যন্ত, 40 মার্কের, 404 থেকে 565 আগামী শনিবার। আর আজকের পরীক্ষা তো এখনই হবে আর কি। ধন্যবাদ।